46 বিসিএস রিটেন পরীক্ষার জন্য যারা সুযোগ পেলেন, রেজাল্ট তো 2 ধাপে দিল। তো বুঝতেই পারছেন যে প্রথম ধাপে রিটেন পরীক্ষার জন্য যাদেরকে সুযোগ দেওয়া হলো সেটা এখন দ্বিগুণ হয়ে গেল। তার মানে এটা খুবই স্পষ্ট যে রিটেন পরীক্ষা তুলনামূলক কঠিন হওয়ার সম্ভাবনা খুব বেশি, তুলনামূলক বেশি সম্ভাবনা থাকবে। কারণ হলো যে এখন প্রিলিমিনারি যারা পরীক্ষা অংশগ্রহণ করলো এদের মধ্যে এই 20,000 প্লাস পরীক্ষার্থী রিটেন পরীক্ষা নিবে, নিশ্চয় এতগুলো ভাইবা সবার নিবে না, যার কারণে রিটেন পরীক্ষা বেশ কঠিন হওয়ার কথা এবং অনেকে ফেল করবে, কারণ প্রশ্ন কঠিন হতে পারে। আরেকটা বিষয় হলো যারা বিশেষ করে দ্বিতীয় ধাপে এই রেজাল্টটা পেল তারা তো অল্প সময় পাবে, যার কারণে একটু স্বাভাবিকের চেয়ে বেশি সিরিয়াসলি হচ্ছে একটা নির্দিষ্ট গাইডলাইন অনুসারে কিন্তু পড়াশোনা করতে হবে, করলে সম্ভব। তো আজকে আমরা 2টা বিষয় নিয়ে কথা বলবো। নীলফামারী থেকে যুক্ত হয়েছে, গুড। 2টা বিষয় নিয়ে কথা বলবো, 2টা না 3টা বিষয়। প্রথম বিষয়টা হলো আজকের ক্লাসটা 2 ঘন্টা ধরে চলবে, ধৈর্য লাগবে 2 ঘন্টা ক্লাস করার। নর্মালি যারা ফ্রি ক্লাসে অংশগ্রহণ করেন বা করেছেন, কেউ যদি মনে করেন যে আমি 15 মিনিট বা 20 মিনিটে বুঝে নিব ক্লাস কেমন হবে, এটা একটু কঠিন। কারণ হলো যে আলোচনার বিষয়ে যখন ইংলিশের লিখিত অংশ, আপনি 10-15 মিনিটে কিছু বুঝবেন না, হয়তো বা সময় লাগবে। গ্রামারের ক্লাস হলে 10 মিনিটে বোঝা যায় যে কি বুঝলাম আমি। রিটেনে কিন্তু এত সহজ না, একটু সময় লাগবে। তাহলে প্রথম বিষয়টা ধৈর্য লাগবে 2 ঘন্টা ক্লাস করার মতো। আমাদের কোর্সে যুক্ত হন বা না হন বিষয় না, তো 2 ঘন্টা ক্লাস করে যদি আপনি এটা রিটেনের গাইডলাইন পান, খারাপ কি তাতে? খারাপ তো না। তো 2 ঘন্টা সময় ধরে থাকবেন। দ্বিতীয় বিষয় হলো আমরা আলোচনা করব 46 রিটেনের জন্য আমাদের কিভাবে ইংলিশ প্রিপারেশনটা নেওয়া উচিত, যেন আমাদের কাছে কোর্স না করলেও অন্তত বাসায় করতে পারেন। আর 3 নম্বর বিষয়টা গিয়ে আমি আলোচনা করব যে জীবনে তো অনেক রুলস মুখস্থ করলাম, আজকে আমরা একটু দেখবো যে রুলস ছাড়াই অথবা কোনো রকম একটা রুলস দিয়ে আমরা যে কোনো সেন্টেন্সকে কিভাবে ট্রান্সলেট করতে পারি ইংলিশ, বাংলা থেকে ইংলিশে বা ইংলিশ থেকে বাংলায়। এই 3টা বিষয় নিয়ে আর কি কথা বলবো 2 ঘন্টা সময় জুড়ে। তো প্রথমে আমরা একটু দেখে নেই যে আমাদের আসলে আমরা ইএনজি লার্নিং এর সহযোগিতা ছাড়াও যদি নিজেরা পড়াশোনা করতে চাই তাহলে আমাদের ধরনটা কেমন হবে বা আমরা কিভাবে পড়বো, এটা সবাই চায়। আমরা ফ্রি ক্লাস দিয়েছি যে শুধু আমাদের কোর্সে যুক্ত করার জন্য, বিষয়টা তা না। আমরা ফ্রি ক্লাস দিয়েছি, অনেকে যুক্ত হবে না, অন্তত নিজেরা যেন পড়াশোনা করতে পারে। অনেকে সাধ্য হয় না, বিভিন্ন কারণে সুযোগ হয় না, তারা বাসায় যেন পড়তে পারে। আচ্ছা, তো প্রথমে আমরা যাব বিসিএস রিটেন ইংলিশ প্রিপারেশনটা কেমন হবে সেই গাইডলাইনটা একটু দেওয়ার আমি একটু চেষ্টা করব। পেপার 1 and 2 আপনারা জানেন যে 200 মার্কস এর পরীক্ষা। সো এই 200 নম্বরের প্রস্তুতিটা আমাদের কেমন হবে, কারণ আমরা সময় পাবো না বেশি। এই অল্প সময়ের মধ্যে আমি কিভাবে প্রিপারেশন নিব, এটা সম্পর্কে আমি একদম ঘড়ি ধরে 15 মিনিট সর্বোচ্চ কথা বলবো। তারপরে আমরা যাব কোনো নিয়ম ছাড়াই কিভাবে ট্রান্সলেশন করা সম্ভব সেটা নিয়ে আমি কথা বলবো। শুরুতে যেটা বললাম, আসলে আজকের ক্লাস আপনার কতটুকু ভালো লাগবে, আজকের ক্লাসটা কতটুকু ইফেক্টিভ হবে কি না, এটা পুরোটাই ডিপেন্ড করে আপনার উপর। আপনার কতটুকু ধৈর্য আছে তার উপর ডিপেন্ড করে এবং মনোযোগ আছে কিনা তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো আমি যদিও বা জানি আপনারা অনেকেই সিলেবাসটা জানেন, কিন্তু এখানে কিছু কথা আছে। 200 মার্কসের আমরা যদি এখানে 2টা পেপার দেখি, পেপার 2টা হলেও পরীক্ষা তো একসাথেই হচ্ছে। তারপরেও বোঝানোর সুবিধার্থে পেপার 1 এবং পেপার 2 সেকেন্ড পেপারে 100 মার্কস থাকতেছে, আর ফার্স্ট পেপারও 100 মার্কস থাকতেছে। তো ফার্স্ট পেপারে যেটা হয়, একটা রিডিং কম্প্রিহেনশন থাকলো বা একটা প্যাসেজ দেয়া থাকবে। আমরা এই রিডিং কম্প্রিহেনশন বা এই প্যাসেজটা পড়ার পরে আমরা সেখান থেকে কিছু থিমেটিক কোশ্চেন সলভ করব। নরমালি 10টা কোশ্চেন থাকে, প্রতিটা কোশ্চেনের জন্য মার্কস থাকে 3 করে, 3 10 30 মার্কস থাকবে এখানে। আর এই প্যাসেজটা পড়ে আমরা কতটুকু বুঝলাম
সেটা যাচাই করার জন্য আমাদেরকে প্যাসেজের একটা সার সংক্ষেপ লিখতে বলা হয়, সামারি রাইটিং। এখানে থেকে 20 মার্কস। এখানে চ্যালেঞ্জিং ইস্যু যেটা, প্যাসেজটা বেশ বড় হয়। আমাদের হাতে যে সময় থাকে এর মধ্যে পুরো প্যাসেজটার মিনিং ধরে ধরে পড়া বোঝা বেশ কঠিন হয়ে যায়। যার কারণে আপনাকে এমন কৌশল শিখতে হবে যে আপনি পুরো প্যাসেজের প্রতিটা ওয়ার্ড না পড়েও কিভাবে থিমেটিক কোশ্চেনগুলোর উত্তর করতে পারবেন সেই কৌশলটা শিখতে হবে। আসলে গায়ের জোর থাকা আর কৌশলী হয়ে কাজ করার মধ্যে অনেক পার্থক্য। একজনের গায়ে অনেক জোর থাকতে পারে, বাট তার যদি কৌশল না থাকে সে নিশ্চিত পরাজিত হবে। আরেকজনের গায়ে জোর কম বাট কৌশল বেশি, তার জয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কৌশলটা খুবই পাওয়ারফুল। সো আমরা কথা বলবো সেই কৌশল নিয়ে। থিমেটিক কোশ্চেন্সে 30 মার্কস আর সামারি রাইটিং এ 20 মার্কস থাকে। আচ্ছা, এরপর এই প্যাসেজটা যে টপিকের উপর ভিত্তি করে আসলো সেটার উপর ভিত্তি করে একটা ফিচার লিখতে বলবে আপনাকে। আমরা সহজে যেটাকে বুঝি যে লেটার টু এডিটর, সম্পাদকের বরাবর চিঠি লেখা, এটাই ফিচার রাইটিং মূলত। ধরেন প্যাসেজটা আসছে ক্লাইমেট চেঞ্জের উপর ভিত্তি করে, এখন আপনাকে একটা ফিচার লিখতে বললো যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, এই শীর্ষক বা এই টাইটেলের উপর ভিত্তি করে আপনি একটা ফিচার লিখুন এবং সেটি কোনো একটি পত্রিকায় প্রকাশের জন্য সম্পাদকের কাছে পাঠিয়ে দিন। এখানে থাকে 20 মার্কস। তো আমরা একটা ফরম্যাট শিখবো ইনশাল্লাহ, এই ফরম্যাটটা দিয়ে যে কোনো ফিচার যেন আমরা লিখতে পারি, আমি দেখাবো। আর এরপরে যেটা থাকবে গ্রামার পার্ট থাকবে, কিন্তু পিএসসি এটা বলে নাই যে গ্রামারের কোন কোন আইটেমগুলো থাকবে। শুধু বলা আছে যে গ্রামার থেকে 30 মার্কসের কোশ্চেন হবে, বাট কোন আইটেমগুলো আসবে সেটা কিন্তু পিএসসি কখনো বলে নাই। তোদের ওয়েবসাইটেও নাই, সিলেবাসেও নাই, কোর্স প্ল্যানেও নাই। তার মানে এটা একটা চ্যালেঞ্জিং ইস্যু। তো আপনারা যারা আমাদের কাছে প্রিপারেশন নিতে আসবেন কিংবা যারা বাসায় পড়বেন সবার উদ্দেশ্যেই বলি, গ্রামার পার্টে 30 মার্কসের জন্য আপনারা 5-6টা টপিক দেখবেন। কি কি সেটা হতে পারে? যেমন আমরা প্রথমে দেখব ওয়ার্ড ফরমেশন, এটা আসেই। ওয়ার্ড ফরমেশন বলতে একটা টেবল করা থাকবে, সেখানে একটা ওয়ার্ড দেয়া থাকবে নাউন, আপনাকে পরিবর্তন করতে বলবে ভার্বে, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব। এরকম ওয়ার্ড ফরমেশন বা চেঞ্জিং পার্টস অফ স্পিচের কোশ্চেন থাকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন থাকে মেকিং সেন্টেন্স উইথ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। ওই প্যাসেজ থেকে কিছু শব্দ বা কিছু ফ্রেজ ব্যবহার করে আপনাকে বাক্য তৈরি করতে বলা হবে। কিছু ওয়ার্ড বা ফ্রেজ তারা দিবে, সেটা দিয়ে সেন্টেন্স তৈরি করবেন। এই প্রশ্নটা থাকতে পারে। আচ্ছা, এরপর থাকতে পারে ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশনের ব্যবহার। ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন মানে ইউজ অফ ক্যাপিটাল লেটার এন্ড পাংচুয়েশন মার্কস। বিরাম চিহ্নের ব্যবহার এবং কোথায় কোথায় ক্যাপিটাল লেটার প্রয়োগ করতে হবে, এর উপর একটা প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, আরো কি থাকতে পারে? থাকতে পারে জয়েনিং সেন্টেন্স। যেমন 35তম বিসিএস ছিল জয়েনিং সেন্টেন্স, এরপরও আরো ছিল। তো জয়েনিং সেন্টেন্স কি রকম? দুইটা বাক্য দেয়া থাকবে, ওই বাক্য দুইটাকে আপনি কানেক্ট করবেন, কখনো কনজাংশন ব্যবহার করে, কখনো পার্টিসিপল দিয়ে, কখনো রিলেটিভ প্রোনাউন দিয়ে। শেখাবো আমরা পদ্ধতি এগুলো, জয়েনিং সেন্টেন্স। আচ্ছা, এরপরে থাকতে পারে কি সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন। আর কি থাকতে পারে? থাকতে পারে ওয়ার্ড মিনিং। একটা ইংলিশ ওয়ার্ড দিবে, ওটার মিনিং আপনি বাংলায় লিখবেন না, বরং ইংলিশেই লিখতে হবে। তো এই হচ্ছে বিষয়গুলো, ওয়ার্ড ফরমেশন, মেকিং সেন্টেন্সেস, ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন, জয়েনিং সেন্টেন্স, সেন্টেন্স কারেকশন, ওয়ার্ড মিনিং। আমরা যদি এই 6টা টপিক সম্পর্কে ধারণা নিয়ে যাই তাহলে এটা কিন্তু একটা টাটকা নম্বরের উৎস হয়ে যাবে। মানে গ্রামার পার্টে আপনি অনায়াসে 30 মার্কসের মধ্যে কমপক্ষে 20 মার্কস ক্যারি করতে পারবেন যদি আপনি এই টপিক কটার উপর একটা ভালো রিভিশন দিয়ে দেন। তার মানে কি, পেপার 1-এ যে 100 মার্কস থাকবে তার একটা উর্বর জায়গা হচ্ছে গ্রামার পার্টটা। আরেকটা হলো ফিচার, কারণ হলো আমরা আপনাকে একটা ফরম্যাট শেখাবো, এই ফরম্যাট দিয়ে আপনি যে কোনো ফিচার লিখতে পারবেন। খুব খারাপ করলেও তো আপনি 50% মার্কস পাবেন, কোনো সন্দেহ নেই পাবেন। সামারি, বড় ভাইদের কাছে আমরা অনেক কৌশল শিখি, আপনারা অনেকেই শেখেন যে প্যাসেজের প্রথম লাইনটা নিবা, মাঝখান থেকে 2 লাইন নিবা, শেষের একটা লাইন নিবা, হয়ে গেল সামারি। অথবা কেউ কেউ আবার পরামর্শ দেয় থিমেটিক কোশ্চেন যে থাকে 10টা,
ওই থিমেটিক কোশ্চেনগুলোর উত্তর এক জায়গায় করলেই হয়ে যাবে সামারি। ইট সাউন্ডস গুড, শুনতে ভালো শোনায়, বাট বাস্তবতা হলো এগুলো দিয়ে মার্কস পাওয়া যাবে না। বরং এটা এত সহজ মনে হচ্ছে, আমরা এর থেকেও সহজ পদ্ধতিতে সামারি লিখতে পারবো এবং সেটা পরীক্ষক যা চায় তেমনটাই হবে। আমি দেখাবো। আগে আমি একটু সিলেবাসটা নিয়ে কথা বলি। তো এই হচ্ছে আমাদের পেপার 1। এবার আসেন, থিমেটিক কোশ্চেন আছে, 10টা প্রশ্ন থাকে, 30 নম্বর। আপনি এমন যদি হয় যে প্যাসেজটার মিনিং ভালো বুঝতেছেন না, তখনও কিন্তু থিমেটিক কোশ্চেনগুলোর উত্তর করা সম্ভব, প্যারাফ্রেজিং করে ব্যবহার করা সম্ভব। কিভাবে প্যারাফ্রেজিং করতে হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। তাহলে এখানে 100 মার্কস গেল। আর পেপার 2-তে 100 মার্কস থাকবে। এইখানে জাস্ট প্রশ্ন থাকবে 3টা। একটা হলো ট্রান্সলেশন, একটা বাংলা অনুচ্ছেদ দেয়া থাকবে, সেটাকে আপনার ইংলিশ করতে হবে B2E, এখানে 25 মার্কস থাকবে। আরেকটা থাকবে ট্রান্সলেশন, যেটাকে অনেকে রিট্রান্সলেশন বলতে ভালোবাসে, এটা আসলে ট্রান্সলেশনই, এটা হলো E2B, মানে ইংলিশ থেকে বাংলা, এখানে থাকবে 25 মার্কস। আর আরেকটা হচ্ছে এসে, রচনা, এসে রাইটিং। ইদানিং পিএসসি যে কাজটা করতেছে, একটা এসে লিখতে গেলে যে হিন্টস গুলো আমরা ব্যবহার করি না, প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে আমি কোন পয়েন্টটা দিব, এই পয়েন্টগুলো পিএসসি প্রশ্নে দিয়েই দেয়। তার মানে এটা আমাদের জন্য সহজ, আমরা ওই পয়েন্টগুলো কেন্দ্র করে শুধু লিখব। তো এসে আপনাদের সৌভাগ্য বলা যেতে পারে, এই জন্যই সৌভাগ্য, আপনারা এখন এমন একটা সময়ে আছেন যে সময়ে বাংলাদেশের ইস্যু যদি চিন্তা করি আমরা, এসে হিসেবে আসার মতো গুরুত্বপূর্ণ ইস্যু আহামরি অনেক বেশি নাই। হাতে গোনা 5টা ইস্যু নিয়ে পড়লে নিশ্চিত এসে কমন পাওয়ার সুযোগ আছে। বাট গণঅভ্যুত্থানের আগে যদি এসের কথা বলতাম, তখন পরীক্ষায় আসার মতো 20-25টা এসে ছিল। বাট এখন পরীক্ষায় আসার মতো আমার কাছে মনে হয় 5টা এসে আছে। 5টা এসে পড়লে পরীক্ষায় কমন পাওয়া সম্ভব। আমি দেখাবো, হ্যাঁ আজকেই দেখাবো। আপনারা আমাদের কোর্সে যুক্ত হবেন কি না বিশ্বাস করেন ভাই, আমি ওই প্ল্যান করে আজকে ফ্রি ক্লাস নিচ্ছি না। আমার প্ল্যান হচ্ছে আজকে ক্লাসটা করে কেউ যদি আমাদের কোর্সটা নাও করতে পারে, অন্তত সেজন্য বাসায় একটা নিজে নিজে পড়াশোনা করতে পারে, সেই মানে বিষয়টা মাথায় রেখেই আজকের ক্লাসটা। এই জন্য আপনাদেরকে বলবো, জাস্ট 2টা ঘন্টা ধৈর্য নিয়ে ক্লাসটা করেন। জীবনে অনেক সময় ব্যয় করছেন, আজকে বেশি তাড়াহুড়া না করে একটু সময় নিয়ে ক্লাসটা করেন। আশা করি ক্লাস শেষে আপনার মনে হবে জীবনের কোনো একটা সময়ে অনেক সময় ব্যয় করলেও আজকে অন্তত একটা ঠিক জায়গায় সময় ব্যয় করলাম, এটা আপনার মনে হবে ইনশাল্লাহ। এসে রাইটিং, তো এখানে এসেতে থাকে 50 মার্কস। এসেতে 1000 শব্দে লিখতে হয়, 1000 ওয়ার্ডস। এটা একটা চ্যালেঞ্জিং বিষয় যে 1000 ওয়ার্ডস কিন্তু ভাই সহজ কথা না। তো নরমালি অনেক সিরিয়াস স্টুডেন্টরা তারা কি করে, এসে সুন্দর করে নোট করে খাতায়, 5-7টা বই থেকে, ওয়েবসাইট থেকে, গুগল থেকে তারা কালেক্ট করে ডেটা খাতায় নোট করে। কিন্তু আপনারা আসলে সেই সময়টা এখন পাবেন না। এই সময়ের মধ্যে আপনারা এসে যদি নোট করেন, আপনাদের জিকে আছে, বাংলা আছে, ম্যাথ আছে, পারবেন না। কিন্তু পেইন নেওয়ার দরকার নেই, নোট করার কাজটা আমিই করে দিব। হ্যাঁ, একটা 1000 শব্দের এসে আমিই লিখে দিব। নিশ্চিত থাকেন আপনাদের প্রচলিত বইগুলোর চেয়ে আমার লেখা এসে গুলোর মানে স্ট্যান্ডার্ড মনে হতে হবে, এটা মনে হতে বাধ্য। কেন বললাম? একটা এসে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যদি বলি কি, অনেকেই বলবে গুরুত্বপূর্ণ পার্ট হলো ডেটা আর হলো ইনফরমেশন। হ্যাঁ, কথা সত্য, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো ইন্ট্রোডাকশন। বাংলা একটা কথা আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারি। একটা এসের ইন্ট্রো কতটা সুন্দর হতে পারে তার উপর ডিপেন্ড করে মার্কস পাওয়া যায়। ভাবেন না, আজকের ক্লাসটা যে আপনারা জয়েন করলেন, শুরুর দিকে আমি আপনাদের সাথে যেভাবে কথা বলছিলাম, যদি আমার শুরুর দিকের কথাগুলো আপনার পছন্দ না হয়ে থাকতো, তাহলে কিন্তু আপনি ক্লাস থেকে লিভ নিতেন। ইন্ট্রোটা এমনই, আপনার ইন্ট্রোটা সুন্দর হতেই হবে, তা না হলে পরীক্ষকের নজর আপনার মূল লেখার দিকে খুব একটা যাবে না। তাহলে আকর্ষণীয় ইন্ট্রো কিভাবে করতে হয়, যদি আমি এক লাইনে বলি তাহলে বলা যেতে পারে, পুরো এসেতে আপনি যা যা বর্ণনা দিবেন তার একটা রিফ্লেকশন যেন ইন্ট্রোতে পাওয়া যায়। দ্যাট মিনস ইন্ট্রো শুড বি আ সামারি অফ দ্য এসে। এসের একটা সামারি হবে ইন্ট্রো, অর্থাৎ এসেতে যা বর্ণনা করব তার একটা আলোকপাত যেন ইন্ট্রোতে পাওয়া যায় অতি সংক্ষেপে, তাহলে ইন্ট্রো সুন্দর হবে। আমি প্র্যাকটিক্যালি দেখাবো, এখন শুধু একটু বলতেছি। তো 1000 শব্দের এসে লিখতে হবে, এখানে 50 মার্কস। তো
তো এই হলো 100 প্লাস 100 200 মার্কস বিসিএস রিটেন ইংলিশের জন্য। এখন আমরা একটু দেখে নেই যে কোন জায়গাগুলোতে আমরা চাইলে বেশি মার্কস ক্যারি করতে পারি, আমরা সেই হিসাবটা করে নেই। পরীক্ষা দেওয়ার আগে আপনি আপনার রেজাল্ট বুঝে নেন। ট্রান্সলেশন ই টু বি, এটাকে অনেকে ভয় পায় আমি জানি, কিন্তু মজার বিষয় হলো এখান থেকে আপনি ভালো মার্কস সহজে পেতে পারেন। বেশি না, শুধু আমার ইংলিশ থেকে বাংলা অনুবাদে 2টা ক্লাস করবেন, আমার ক্লাস না করলেও চলবে। শুধু মাথায় রাখবেন যে ইংলিশ থেকে বাংলা অনুবাদ করলে শাব্দিক অনুবাদ হবে না, বরং হবে ভাবানুবাদ। মানে কি? মানে হলো ধরেন এটা একটা বাক্য, ইংলিশ সেন্টেন্স, এখানে ধরে নিলাম 30টা ওয়ার্ড আছে। এর বাংলা অনুবাদ করতে গেলে বাংলায়ও যে 30টা শব্দ হতে হবে এই চিন্তাটা আপনি মাথায় নেবেন না। আপনার কাজ শব্দকে অনুবাদ করা না, আপনার কাজ হলো এই পুরো বাক্যটা পড়ে আপনি কি বুঝলেন সেই থিমটাকে আপনার নিজের ভাষায় আপনি বাংলায় লিখবেন। ঘটনা যেন ঠিক থাকে আর শুনতে যেন ভালো শোনায় বাক্যটা। এখন ইংলিশটাকে বাংলায় অনুবাদ করতে গেলে ইংলিশ সেন্টেন্সে যদি 30টা ওয়ার্ড থাকে, এমন হতে পারে আপনার বাংলা অনুবাদে ওই বাক্যে 40টা ওয়ার্ড হয়ে যেতে পারে, এটা কোনো বিষয় না। বা ইংলিশ সেন্টেন্সে 30টা ওয়ার্ড আছে, আপনি বাংলায় লিখতে গিয়ে আপনি 20 ওয়ার্ডেও অনুবাদ করতে পারেন। তার মানে আমরা ওয়ার্ডের সাথে কোনো চুক্তিতে যাব না, বরং আমরা বাক্যের থিম ঠিক রেখে আমরা আমাদের মতো করে ভাবানুবাদ করব। এটাই হচ্ছে ইংলিশ থেকে বাংলা অনুবাদের কৌশল। আরো আমরা ক্লাসে কিছু প্র্যাকটিক্যাল পদ্ধতি দেখব। এটা একটা টাটকা নম্বর পাওয়ার জায়গা। যদি বলেন কত পাইতে পারি, ট্রান্সলেশন ই টু বি আমি যে কৌশলের কথা বলবো এই কৌশলে প্র্যাকটিস করলে আপনি নিশ্চিত থাকেন পরীক্ষক যদি খুব খারাপ মানুষও হয় যে খাতা মূল্যায়ন করবে, সে যদি খুব অত্যন্ত খারাপ মানুষও হয়, তবু আপনাকে এখানে 25-এর মধ্যে 15 মার্কস পাওয়ার সুযোগ আছে। জাস্ট আমি যে পদ্ধতিটা বলবো যদি এটা আপনি প্র্যাকটিস করেন 15 মার্কস অনায়াসে পাওয়ার সুযোগ আছে। তাহলে এটা টাটকা নম্বরের জায়গা। বাংলা থেকে ইংলিশ অনুবাদ, এখানে মার্কস পাওয়া একটু টাফ, কারণ এখানে গ্রামাটিক্যাল এররও খোঁজা হয়। বাট ইংলিশ থেকে বাংলা অনুবাদে তো আহামরি তেমন কিছু না। সেদিক থেকে বলা যায় আজকে আমি যে ট্রান্সলেশনের ক্লাসটা নিব, শুধু আজকের ক্লাসটা করলেই আপনি এখানে 25-এর মধ্যে অনায়াসে 12-13 পেয়ে যাবেন, শুধু আজকের ক্লাসটা করলেই। তাহলে যদি আরো ক্লাস করেন আপনি আরো বেশি মার্কস পাবেন। আমার মুখের কথার সাথে আপনার মিল পাবেন, ধৈর্য নিয়ে ক্লাসটা করেন। তাহলে আমরা দেখে নেই কোথায় কোথায় আমাদের মার্কস পাওয়া সম্ভব। এসে রাইটিং যদি টপিক কমন পড়ে, ইনশাল্লাহ কমন পড়বে, আমি যা পড়াবো ইনশাল্লাহ কমন পড়বে, এবং এর আগে সকল বিসিএস এ যা পড়াইছি ইনশাল্লাহ আনকমন ছিল না, কমন ছিল। এসে যদি কমন দেওয়ার দায়িত্ব হয় আমার, আপনারা শুধু লেখার দায়িত্বটা নেবেন, কারণ এসে তো আমি রেডি করে দিব। লিখতে পারবেন না কেন? ধরলাম এখানে আমি লিখলাম পরীক্ষক খুব খারাপ মানুষ, 50% মার্কস তো আমি পাবো, মানে আমি খুব কম কম করে চিন্তা করতেছি। ধরলাম এখানে 25 পাইলাম। খেয়াল করে যান, থিমেটিক কোশ্চেন 30 মার্কস। যদি প্যারাফ্রেজিং করতে পারেন, প্যারাফ্রেজিং কৌশলটুকু শেখাই দেই, চোখ বন্ধ করে এখানে 17-18 মার্কস আপনি পেয়ে যাবেন। এবার সামারি রাইটিং 20 মার্কস, সামারি রাইটিং 20 মার্কস। এখানে যদি আপনি সামারিটা 3 থেকে 4 সেন্টেন্সে লিখতে পারেন, অনেক রকম সস্তা কথা আছে ওখানে টাচ করা যাবে না। অনেক রকম সস্তা কথা আছে যে প্যাসেজের 3 ভাগের 1 ভাগ লিখতে হয় সামারি, এগুলো দিয়ে কাজ হবে না। আমি দেখাবো কিভাবে লিখতে হয়। 3 থেকে 4 সেন্টেন্সে যদি আমার কৌশলে সামারি লিখেন, খুব খারাপ লিখলেও তো আপনি 10 পাবেন। ফিচার রাইটিং আমি যে ফরম্যাটটা শেখাবো এটা খুব দামি ফরম্যাট। কেন বললাম জানেন? এটা অফিসিয়াল ফরম্যাট হইতে হবে। আপনারা দেখেন আপনাদের কাছে যে প্রকাশনীর বইগুলো আছে, দেখেন তো কোন প্রকাশনীর বইয়ের সাথে অন্য প্রকাশনীর বইয়ের ফিচারের ফরম্যাট কমন পান নাকি? আপনি পাবেন না, এক একটা এক এক রকম। আমি আপনাদেরকে রিয়েল একটা ফরম্যাট শেখাবো যেটা আসলে পরীক্ষকরা চায়। এই ফরম্যাটের কল্যাণেই তো আপনি 10 মার্কস পাবেন। তার মানে নিশ্চিত থাকেন এই ফরম্যাট ব্যবহার করলে আপনি ফিচারে 12 পেয়ে যাবেন, যদি ফরম্যাট ঠিক রাখতে পারেন। গ্রামার 30 মার্কসের জন্য যদি আপনারা ওয়ার্ড ফরমেশন, সেন্টেন্স মেকিং, ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন ব্যবহার, জয়েনিং সেন্টেন্স, সেন্টেন্স কারেকশন, ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করেন, এখানে 30-এ 20 পাওয়া কোনো বিষয়ই না। তাহলে এটা আমি একদম বাজে ভাবে চিন্তা করলাম, হ্যাঁ, মানে আমি একদম গরিবানা হালে চিন্তা করলাম যে যদি আপনি মার্কস নাও পান, শুধু যদি একটু ডিরেকশন ফলো করেন,
তাহলে আপনি কত মার্কস পেতে পারেন তার একটা আমি ধারণা দিলাম। এটা কিন্তু ডে বাই ডে বাড়বে ভাই। হ্যাঁ, আমি শুধু প্রথম আপনারা কম করে চিন্তা করলাম। তাহলে কত হচ্ছে এখানে? 15, 12, 25, 15, 12, 25। আমি অঙ্কে একটু দুর্বল, ভালোই দুর্বল। 18, ওদিকে 10, এদিকে 12, এদিকে হচ্ছে 20। 112 কিন্তু আপনার আসতেছে। তার মানে আপনি 200 মার্কসের মধ্যে ইজিলি 110 প্লাস মার্কস পেতে পারেন। এটা আশা করা পাপের কিছু না, দোষেরও কিছু না। তাহলে এইটুকু গাইডলাইন দিয়ে যদি আপনি এরকম করে চিন্তা করতে পারেন, তাহলে বুঝতে পারছেন যে পুরো একটা কোর্স যদি আপনি শেষ করেন 35টা ক্লাসের, আমার বিশ্বাস আপনার মার্কস 112 থেকে কমবে না, ইনশাল্লাহ বাড়বে, বাড়তে বাধ্য। আচ্ছা, তাহলে আমার বিশ্বাস আপনারা অন্তত একটা সাহস পেলেন যে হ্যাঁ, সত্যিকার অর্থে এভাবে করলে এরকম মার্কস পাওয়া সম্ভব। তো সিলেবাস নিয়ে যখন কথা হলো, এবার আমরা দেখি আর কি বিষয় নিয়ে কথা বলা যায়। আচ্ছা, এখন সবার জন্য একটা মূল সমস্যা, আমি আপনাদেরকে এই সেন্টেন্সগুলো অনুবাদ করে করে দেখাবো। হ্যাঁ, কোনো নিয়ম ছাড়াই দেখাবো। তার একটু কথা শোনেন। সবার একটা সমস্যা হলো যে স্যার আপনার কথা ভালো বুঝলাম, নিয়মও ভালো বুঝলাম, সবই ঠিক আছে, কিন্তু আমার তো ভোকাবুলারি বা আমার শব্দ ভান্ডার ভালো না। এটা তো লাগবেই ভাই, এটা 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 আপোষ করার সুযোগ নেই। আপনার হাতে যে কয়দিন সময় আছে, আপনি যদি আলসেমি না করেন, আপনার পেছনে যে শয়তানটা ঘোরে তাকে যদি আপনি কাছে চাপতে না দেন, সম্ভব এই কয়দিনে আপনি আপনার শব্দ ভান্ডারও বাড়াতে পারেন। কিভাবে বললাম, আমরা প্রতি ক্লাসে, মানে আপনাদের সাথে যেদিন যে ক্লাসটা হবে, সেটা ট্রান্সলেশনের ক্লাস হোক আর এসের ক্লাস হোক কিংবা গ্রামারের ক্লাস হোক, টপিক যাই হোক না কেন, ক্লাস তো হবে কয়টা? 35টা না? আমি আপনাদেরকে প্রতিটা ক্লাসেই একটা করে টপিকের উপর এরকম ওয়ার্ড ফ্রেজ দিব, টপিক বেসড ওয়ার্ড। ধরেন আজকে আমরা ক্লাস করলাম, আজকে আমাদের টপিকটা হলো ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ন্যাচারাল ক্লাইমেটিস। এর উপর আমি আপনাদের ইংলিশ ওয়ার্ড ফ্রেজ এবং বাংলা মিনিং দিয়ে দিলাম। এরকম করে কয়টা ওয়ার্ড আছে? তো এখানে 100টা আছে, কখনো 100টা, কখনো 120টা, আমার মাথায় যখন যে কয়টা আসে আমি নোট করে দিই। তাহলে এখানে এই ওয়ার্ড ফ্রেজ তো আপনার শেখা হবেই, কিন্তু আমি চিন্তা করতেছি আসলে কোনটা নিয়ে। আমি চিন্তা করতেছি আপনি যদি 35টা ক্লাসে, 35টা না হোক, যদি 30টা টপিকের উপর আপনি ওয়ার্ড ফ্রেজ শেখেন, এই 30টা টপিক থেকেই কিন্তু আপনি নিশ্চিত এসে কমন পেয়ে যাবেন। কমন যদি নাও পান, আপনি বানায় লিখতে পারবেন, কারণ এই টপিক বেস ওয়ার্ডগুলো আপনার শেখা আছে। এখন বলবেন পড়ি বাট মনে তো থাকে না। মনে রাখাই দেওয়ার দায়িত্ব আমার, সেই কৌশল আমার জানা আছে যে কেন মনে থাকতে হবে, কিভাবে রাখা যায়, সে কৌশল আমি প্রয়োগ করাবো। আপনারা শুধু সৎ নিয়ত করে কোর্সটা যুক্ত হবেন। আচ্ছা, এটা একটা বিষয় গেল। তাহলে ভোকাবুলারি সমাধানটা ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে। তারপরেও অনেকে অনেক মাথায় বুদ্ধি নেয়, নিয়ে তারা ভাবে এই 2 মাসে আমি 3 মাসে কি করব। ভাই 3 মাসে অনেক কিছু করা যায় ভাই, 3 মাসে অনেক কিছু করা যায় যদি আপনি সময়কে কাজে লাগাতে জানেন। কিভাবে কাজে লাগাতে হবে আমি দেখাবো বিষয়গুলো। এবার একটু এসে নিয়ে কথা বলি। হ্যাঁ, আমি অনুবাদে যাওয়ার আগে আপনাদের একটু দেখাই যে ধরনগুলো কেমন হবে, কারণ আমি জানি অনেকের 2 ঘন্টা ক্লাস করার ধৈর্য হবে না। তারা অন্তত যেটুকু সময় ক্লাস করতে পারে কাজে যেন লাগে। এসে রাইটিং 1000 ওয়ার্ডের, জানতে হবে ডেটা অ্যান্ড কোটেশন। কোন ডেটা জানতে হবে, কোন কোটেশন দরকার, ওগুলো নিয়ে আপনার পেইন নেওয়ার দরকার নেই। ওগুলোর পেইন আমি নিব। আপনাদের কাজ শুধু যা দিব, শুধু একটু স্টাডি করবেন। একটা নমুনা দেখাই। যেমন ধরেন এই সময়ের জন্য একটা আলোচিত টপিক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সোশ্যাল বিজনেস, আ পাথ টু সাস্টেইনেবল গ্রোথ। শিরোনাম এইটা না আসুক, অন্যভাবে শিরোনাম হতে পারে, বাট টপিকটা কিন্তু এসে হিসেবে আসার মতো গুরুত্বপূর্ণ টপিক, এসে হিসেবে আসার মতো গুরুত্বপূর্ণ। তো আমরা শুরুতে একটা কোটেশন দিলাম। কি কোটেশন? আ চ্যারিটি ডলার হ্যাজ অনলি ওয়ান লাইফ। কাউকে যদি তুমি $1 দান করো, ওইটার আয়ুষ্কাল একবারই, কারণ ও যদি ওটা দিয়ে চাল বা ডাল কিনে খায়, শেষ, হজম হয়ে যাবে গা।
বাট আ সোশ্যাল বিজনেস ডলার ক্যান বি ইনভেস্টেড ওভার অ্যান্ড ওভার অ্যাগেন। সমাজের স্বার্থে সামাজিক ব্যবসায় যদি তুমি $1 বিনিয়োগ করো, ওইটা বারবার বিনিয়োগ করা যাবে। সুতরাং ডক্টর ইউনূস বলছে যে সরাসরি কাউকে দান করার চেয়ে বরং তুমি সেই অর্থটা দিয়ে সমাজে একটা ব্যবসায় বা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান করে দাও, সেখানে সমাজের মানুষরা কাজ করে তাদের কর্মসংস্থান যেমন পাবে, দারিদ্রতাও দূর হবে, আর তোমার উদারতার স্বাক্ষরও সবাই জানবে। এরকম একটা থিম আর কি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে একটা কোটেশন পেয়ে গেলাম। এরপর আমরা ইন্ট্রোডাকশন দিলাম, সূচনা। একটা সূচনা কতটা জরুরি তাকে আকর্ষণীয় করা, তার একটা আমি নজির আপনাদেরকে দেখাতে চাই। সোশ্যাল বিজনেস সম্পর্কে তাদের ধারণা নেই, তাদেরকে আমি একটু সংক্ষেপে আগে বলি, খুব সহজ করে বলি। ধরেন আপনার গ্রামে একটা সমস্যা দেখা গেছে। কি সমস্যা? যে সবার নলকূপের পানিতে আয়রন বা আর্সেনিক। তো আপনার এলাকার কোনো নেতা যদি চিন্তা করে আমি সবাইকে 5 লিটার করে পানি দান করব, ডক্টর ইউনূস বলছে না, এটার দরকার নেই, এভাবে ভিক্ষাবৃত্তি বাড়তে পারে। তার চেয়ে বরং আপনি এই কাজ করেন, আপনি আর আপনার বন্ধু, ধরেন আপনারা 2 জন মিলে একটা ব্যবসা করেন যে আপনারা ওয়াটার পিউরিফায়ারের একটা বিজনেস শুরু করে দেন। কিভাবে পানি বিশুদ্ধ করা যায়, ওয়াটার পিউরিফায়ারের একটা বিজনেস শুরু করে দেন। কিভাবে পানি বিশুদ্ধ করা যায় এর উপর আপনারা একটা ব্যবসা শুরু করেন। তো ঠিক আছে, এর উপর আমরা একটা ব্যবসা শুরু করবো, গেম খেলতে পারবো। তো 2 জন মিলে ব্যবসাটা শুরু করলো। ধরেন 2 জনে প্রত্যেকে 50,000 করে টাকা দিল, মোট 1 লাখ টাকা দিয়ে ওয়াটার পিউরিফায়ার তারা মেশিন নিয়ে আসলো বা নিজেরা বানাইলো, এটা বিক্রি করতেছে। ধরেন 6 মাস পরে এই 1 লাখ টাকা বিনিয়োগ করে এখানে আরো 5 লাখ টাকা প্রফিট আসলো। ট্র্যাডিশনাল বিজনেসে যেটা হয়, প্রফিটটা যারা ইনভেস্টর তারা প্রফিটটা তুলে নেয়, নিয়ে খরচ করে বা অন্য কাজে লাগায়। বাট সোশ্যাল বিজনেসে প্রফিটটা তুলে নিয়ে খরচ করা যাবে না, ওই প্রফিটটা আপনি রিইনভেস্ট করবেন ওখানে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, তার গরজ পড়ছে এভাবে ইনভেস্ট করবে আর প্রফিট নিবে না। ডক্টর ইউনূস বলছে যে সমাজের জন্য কাজ করতে চায় সে তার জন্য এই বিজনেস, পুঁজিবাদীর জন্য এই বিজনেস না। যে সমাজের জন্য কাজ করতে চায় সে সমাজে 2 কেজি চাল কিনে দিয়ে দান করার চেয়ে সে এরকম একটা বিজনেস শুরু করুক। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে সমাজের একটা প্রবলেমকে আগে আইডেন্টিফাই করতে হবে, সেই প্রবলেমকে সমাধান করতে হবে বিজনেস দিয়ে। তো এরা এই 1 লাখ টাকা বিনিয়োগ করে 5 লাখ টাকা লাভ করলো, এদের মোট হয়ে গেল 6 লাখ টাকা। এখন এই 5 লাখ টাকা এরা ভোগ করতে পারবে না, এরা এই ওয়াটার পিউরিফায়ার বিজনেসে আবারও বিনিয়োগ বা রিইনভেস্ট করবে। প্রশ্ন হতে পারে এরা চলবে কিভাবে? হ্যাঁ, এর জন্য যেটা করতে পারে যারা বিনিয়োগকারী, তারা প্রতি মাসে একটা বেতন নিতে পারে, সম্মানী বাজার দর অনুযায়ী এটা বেতন নিতে পারে। এটাই বলছে ডক্টর ইউনূস যে তুমি জব সিকার না হয়ে জব ক্রিয়েটর হও, মানে নিজেই নিজের জব দাও। বেতন নেওয়ার পর বাকি যা লভ্যাংশ থাকবে সেখানে রিইনভেস্ট হবে। ফলে কি হবে? এই বিজনেসটা ধীরে ধীরে ছোট থেকে অনেক 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 বড় হবে। তো ভাবেন, বিজনেস যখন বড় হবে, কোম্পানি যখন বড় হবে, লোক সংখ্যাও তো বেশি লাগবে, ম্যান পাওয়ার বেশি লাগবে। তো এই ম্যান পাওয়ার তো আর মঙ্গল গ্রহ থেকে আনবো না, সমাজের মানুষকে তো নিব। তাতে কি হবে? আনএমপ্লয়মেন্টটা কমে আসবে। আনএমপ্লয়মেন্ট কমে আসা মানে তো পভার্টিও কমে আসা। এক্স্যাক্টলি সোশ্যাল বিজনেসদের মধ্য দিয়ে ডক্টর ইউনূস জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো পভার্টির কথা বলেছেন। আরেকটা বিষয় হলো, এই বিজনেস হবে এমন এক ধরনের ব্যবসা যা পরিবেশের ক্ষতি করে না, বরং উপকার করে। তাই তিনি এটার মধ্য দিয়ে জিরো নেট কার্বন এমিশনেরও স্বপ্ন দেখেন। এটা হলো থিম, আমি একটু সংক্ষেপে বুঝাইলাম। এখন আপনার যদি সোশ্যাল বিজনেস নিয়ে পরীক্ষা এসে আসে, আপনাকে ইন্ট্রোডাকশনটা এমন ভাবে লিখতে হবে যে আপনার ইন্ট্রোটুকু পড়লেই যেন যে কেউ এই এসের মূল বিষয় সম্পর্কে একটা সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ ধারণা পায়। কি বলছি? সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ ধারণা পায়। মানে ইন্ট্রোডাকশনটা হলো বনসাইয়ের মতো,
সাইজটা ছোট হবে, বাট বড় গাছের যা যা বৈশিষ্ট্য থাকে ছোট গাছেরও সেই বৈশিষ্ট্য থাকতে হবে। ইন্টারেস্টিং বিষয়। তো দেখেন আমি এখানে কি লিখেছি, সোশ্যাল বিজনেস বাই আ নোবেল পিস প্রাইজ লরিয়েট, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি প্রফেসর মোহাম্মদ ইউনুসের দ্বারা যে সোশ্যাল বিজনেস, সেটা ইজ আ নিউ কনসেপ্ট, একটা নতুন একটা ধারণা ইন দ্য ওয়ার্ল্ড অফ ক্যাপিটালিজম। পুঁজিবাদী এই বিশ্বে নিউ কনসেপ্ট হচ্ছে সোশ্যাল বিজনেস, যেখানে বিজনেস ইজ রান, ব্যবসা পরিচালিত হয় ফর সোসাইটিজ ডেভেলপমেন্ট, সমাজের উন্নয়নের জন্য, ফর সোসাইটিজ পিপল, সমাজের মানুষের জন্য, এবং উইদাউট ইন্ডিভিজুয়ালস অর ইনভেস্টর ইন্টারেস্ট উইথড্রল। এবং ট্র্যাডিশনাল বিজনেসের মতো বিনিয়োগকারী কর্তৃক মুনাফা উত্তোলন ছাড়াই, মানে মুনাফা তারা উত্তোলন করবে না। আচ্ছা, লাইক ক্যাপিটালিজম, পুঁজিবাদী ব্যবসায় যেমন বিনিয়োগকারী মুনাফা উত্তোলন করে নেয়, এখানে সেটা উত্তোলন হবে না, এটা ছাড়াই ব্যবসা হবে সমাজের স্বার্থে, সমাজের মানুষের স্বার্থে। বরং এখানে মুনাফা উত্তোলন তো করবে না, বরং কি করবে, সেটাকে রিইনভেস্টমেন্ট করবে, পুনরায় বিনিয়োগ করবে। কেন? ফর দ্য গ্রোথ অফ বিজনেস, ব্যবসার প্রসারের স্বার্থে, ফর সোশ্যাল ওয়েলফেয়ার, সমাজের মঙ্গলের জন্য। দেখেন এইটুকু পরে কিন্তু আপনি সোশ্যাল বিজনেসের কনসেপ্টটা কার, এটার উদ্দেশ্য কি, লক্ষ্য কি, আপনি সবকিছুরই কিন্তু সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গেছেন। ওকে, থাক। এখন দেখেন আমি শেষে লাইনে কি লিখছি, অ্যাট ফার্স্ট ভিউ, প্রথম দেখায় বা প্রথম দর্শনে সোশ্যাল বিজনেস মে সিম আ ইউটোপিয়া, এটা একটা কাল্পনিক বিষয় মনে হতে পারে। প্রথম দেখায় সোশ্যাল বিজনেসকে একটা কাল্পনিক বিষয় মনে হতে পারে, বাট ইন রিয়েলি, সত্যিকার অর্থে সোশ্যাল বিজনেস ইজ ফর সোশ্যাল ওয়েলফেয়ার, আসলে এটা সমাজের মঙ্গলের জন্যই একটা ব্যবসা। তার মানে কি, সমালোচনাও করে দিলাম, ইন্ট্রোডাকশনটা হতে হবে এমনই। তো ভাই আপনারা যে এমন ইন্ট্রোডাকশন বানাতে পারবেন না সেটা আমি বিশ্বাস করি না, আপনারা আরো ভালো পারবেন, আমার থেকে আরো ভালো পারবেন, বাট আমার প্রশ্ন হলো আপনার কি সেই সময় আছে? সময় নেই তো। বিলিভ অর নট, এই ইন্ট্রোটুকু তৈরি করতে আমার মোটামুটি 30 মিনিট সময় ব্যয় করতে হয়েছে। তার মানে পুরো এসে লিখতে গিয়ে আমার মিনিমাম 3 ঘন্টা সময় চলে গেছে। সেই সময় আমার আছে, বাট আপনার নাই, কারণ আপনার ইংলিশ ছাড়াও আপনাকে ম্যাথ, জিকে, বাংলা পড়তে হবে। এভাবে আপনাদেরকে আমি যে এসেগুলো দিব, প্রতিটা এসে এভাবে লেখা থাকবে, আমরা সেগুলো পড়বো, মিনিং সহ পড়বো, ডেটা যা যা প্রয়োজন সবকিছু দেয়া থাকবে, সেটা আমি বুঝাই দিব। সো পরীক্ষায় খারাপ করার আমি কোনো সুযোগই দেখি না। এভাবে পূর্ণাঙ্গ এসে আপনারা আমার কাছে পেয়ে যাবেন। সো আপনাকে বই থেকে পড়ার দরকার নেই। তার মানে কি, বই থেকে কেন পড়ার দরকার নেই? কারণ হচ্ছে যে আমি যেমন এসে চাচ্ছি তেমন এসে হয়তো বা আপনি বইয়ে পাবেন না, এটা বলাই যায়। শুনতে যেমনই শোনাক, একটা ক্লাস করে একটা এসে দেখার পর আপনার নিজেরও মনে হবে না, কথা ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমরা এসের সমাধানগুলো দিব। আর এখন আমরা চলে যাব, আমি যেটা শুরুতে বলেছিলাম যে কোনো নিয়ম ছাড়াই কিভাবে আমরা বিশাল বড় বড় বাক্যকে অনুবাদ করতে পারি। এটা অনেকের কাছে মনে হয়েছিল একটা ইউটোপিয়া, আসলে যেটা ইউটোপিয়া না, এটা রিয়েল একটা বিষয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এজন্য আমি 2 ধরনের বাক্য রাখছি, কিছু ভাবানুবাদ, কিছু শাব্দিক অনুবাদ টাইপের। তো আমরা আমি প্রথমে এই বিশাল বড় বাক্যটা দিয়েই শুরু করি। কোনো রুলস নাই, রুলস বাদ। একটা রুলস আপনারা সবাই জানেন, যে কোনো বাংলা বাক্যকে ইংলিশে অনুবাদ করতে গেলে নর্মালি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইভাবে। Those who are weak in basic grammar, what would be remedy for them? ভালো কথা বলেছে আব্দুল কালাম। সত্যি বলতে ভাই, যদি কেউ বেসিক গ্রামারে দুর্বল হয়, যেমন ধরেন টেন্স চেনে না, বুঝে না, রাইট ফর্ম অফ ভার্ব বোঝে না, পার্টস অফ স্পিচ বোঝে না, তাদের জন্য কোনো ওষুধ নাই।
এমন যদি হয় সে একই সাথে বেসিক গ্রামারে দুর্বল এবং আবার বিসিএস রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে, তো এই 3 মাসে তার জন্য কোনো প্যানাসিয়া বের করা সম্ভব না। তবে তাকে যেটা করতে হবে, বাড়তি করে চিন্তা না করে যেইটুকু আমি ক্লাসে পড়াই এইটুকুর দিকে ফোকাস দিতে হবে। কারণ ওর পরীক্ষায় পার্টস অফ স্পিচ আসবে না, ওর পরীক্ষায় রাইট ফর্ম অফ ভার্বের কোশ্চেনও আসবে না। তবে এগুলো রুলস মুখস্থ না করেও রিটেনের জন্য অন্যভাবে প্রিপারেশন নেওয়া সম্ভব। হ্যাঁ, আমি জানি একটা সেন্টেন্স লিখতে গেলে অনেক কিছুই লাগে, বাট আপনার তো সেটা দখলে নাই। মানে যার দুর্বলতা তার কথা বলতে, তার তো দখলে নাই, ও এই পেইন নিবে কেন? ওকে এখন প্রিলিমিনারি কেন্দ্রিক চিন্তা করাই যাবে না, ওর এখন রিটেন কেন্দ্রিক চিন্তা করতে হবে। এছাড়া কোনো রেমেডি আমি দেখি না। আচ্ছা, পিডিএফ তো অবশ্যই দিব ভাইয়া। আসলে এই বাক্যটার কথা বলি একটু। যেমন ধরেন এই বাক্যটার দিকে মনোযোগ দেন। আজকের ক্লাসে যদি এমন কোনো স্টুডেন্ট থাকে যে কিচ্ছু পারে না, কিচ্ছু বোঝে না, ওর কাছেও এই বাক্যটা সহজ মনে হবে এবং আমি নিশ্চিত করে বলতে পারি। কিভাবে? সবাই একটা নিয়ম জানেন যে যে কোনো একটা বাংলা বাক্য অনুবাদ করার নিয়ম হলো আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কি অবজেক্ট। যথেষ্ট। এই নিয়মটুকু দিয়েই আপনি অনুবাদ চালিয়ে যেতে পারবেন। শুধু কি কারো কাজ কি? আপনার কাজ হলো আগে বাক্যের ভার্বটা খুঁজে বের করেন, সাবজেক্ট খুঁজে বের করেন, অবজেক্ট খুঁজে বের করেন। এনে কি বলছে? 18 থেকে 50 বছর বয়সী সব কর্মক্ষম নাগরিকদের জন্য পেনশন ব্যবস্থা বা সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তন হলো বাংলাদেশ সরকারের একটা বিশেষ উদ্যোগ, যেখানে সরকারি চাকরিজীবীদের বাইরেও দেশের সাধারণ নাগরিকদেরকে পেনশন ব্যবস্থার আওতায় আনতে যাচ্ছে সরকার। আমরা করলাম কি, এই যে একটা কনজাংশন আছে, যেখানে যখন সেন্টেন্স বেশি লং হয়ে যাবে তখন আপনি সেন্টেন্সটাকে সেকশন করে নেবেন, মানে ভাগ করে নেবেন। কোথায় ভাগ করব? যেখানে করে আপনি কনজাংশন পাবেন ওইখানে করে আপনি সেকশন দিবেন। তো যেখানে তো একটা কনজাংশন, তার মানে আমরা এখন আর পেইন নিব না, আমরা বুঝে গেলাম এখানে বাক্য আছে দুইটা, যেখানের পরে একটা, যেখানের আগে একটা। তো আমি যেখানের পরের অংশটাকে কেটে দিলাম, এটা আপনাদের জন্য বাড়তি চাপ হতে পারে, এটাকে কেটে দিলাম আমি। তাহলে এখন আমাদের কাজ কি? যেখানের আগের ক্লোজটা অনুবাদ করা। এই বাক্যের ভার্ব কোনটা? এই বাক্যের ভার্বটা হচ্ছে হলো। তাহলে এই বাক্যের ভার্বটা হচ্ছে হলো। হলো শব্দটি ভার্ব। খেয়াল করেন, হলো শব্দটি যদি ভার্ব হয়, ভাই আপনি কিছু না জানলেও এটা তো জানেন, ভার্বের আগে যে থাকে তার নাম সাবজেক্ট, আর ভার্বের পরে যে থাকে তার নাম কি? অবজেক্ট। এটা কে না জানে? সবাই জানে এটা। তাহলে এখানে হলো শব্দটি ভার্ব, ভার্বের আগেরটা সাবজেক্ট, ভার্বের পরেরটা অবজেক্ট। তার মানে কি? তার মানে এই 18 থেকে শুরু করে প্রবর্তন পর্যন্ত এই পুরোটাই বাক্যের সাবজেক্ট, আর বাংলাদেশ থেকে শুরু করে এই উদ্যোগ পর্যন্ত এই পুরোটাই বাক্যের অবজেক্ট। হ্যাঁ, আমি জানি এর নাম অবজেক্ট বলা যাবে না, বলতে হবে কমপ্লিমেন্ট, কিন্তু পেইন নেওয়ার দরকার নেই ভাই। আপনি ধরে নেবেন ভার্বের আগেরটা সাবজেক্ট, ভার্বের পরেরটা অবজেক্ট। আপনি ধরলে তো আপনার মামলা হবে না। তার মানে কি? এই বাক্য হয়ে গেছে অনুবাদ অলরেডি। এই বাক্যের আছে মাত্র 3টা পার্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তার আমি যেটা বাক্য বলি যে আমি হলাম একজন ছাত্র, এই বাক্যের ইংলিশ যেমন আপনারা নাচতে নাচতে লিখতে পারবেন, ওটাও সম্ভব। সাবজেক্ট হচ্ছে আমি, আই, হলামের জন্য এম, আর একজন ছাত্রের জন্য আই স্টুডেন্ট। ওখানেও তাই ভাই, একই। পার্থক্য কি? এখানে সাবজেক্টটা বিশাল বড়, আর এখানে সাবজেক্টটা জাস্ট এক শব্দ বিশিষ্ট। কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যখন কোনো সেন্টেন্স লং সেন্টেন্স হবে সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো আমরা আগে কনজাংশনটার ওখানে বাক্যটাকে ভাগ করে নিব, নেওয়ার পরে আমরা একটা একটা করে পার্ট ধরে অনুবাদ করব। তো আমাদের প্রথম পার্টটা হলো 18 থেকে উদ্যোগ পর্যন্ত। এইটুকুর মধ্যে ভার্ব কোনটা? এইটুকুর মধ্যে ভার্ব হলো। এখন এটা যদি ভার্ব হয়, আমরা জানি ভার্বের আগের অংশটুকু সাবজেক্ট আর ভার্বের পরের অংশটুকু হলো অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আর আমাদের নিয়ম একটাই, সেটা হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তার মানে আমি এখন সাবজেক্ট অংশটুকুর অনুবাদ করব, কিন্তু সমস্যা হলো সাবজেক্টটা বিশাল বড়। কোনো সমস্যা নেই,
যখনই দেখবেন কয়েকটা শব্দ মিলে একটা সাবজেক্ট গঠিত হয়েছে কিংবা কয়েকটা শব্দ মিলে একটা অবজেক্ট গঠিত হয়েছে, আপনি তাকে অনুবাদ করবেন পেছন দিক থেকে। পেছন দিক থেকে অনুবাদটা করবেন আপনি। তাহলে আমার পেছনের পার্টটা কি? পেছনের পার্টটা হলো প্রবর্তন। প্রবর্তন এর ইংলিশ যদি আপনি খুঁজে না পান কোনো সমস্যা নেই, আপনি বাংলাটা আগে খুঁজবেন। কোন শব্দের ইংলিশ যখন পাবেন না তখন শব্দটার বাংলা আগে খুঁজবেন। যে প্রবর্তন মানে কি? প্রবর্তন মানে শুরু করা, প্রবর্তন মানে চালু করা। এই শুরু করার ইংলিশ তো আমি জানি, বিগিন বা স্টার্ট বা ইন্ট্রোডিউস। এই জন্য কঠিন বাংলার কঠিন ইংলিশ না খুঁজে বাংলার বাংলা আগে খুঁজবেন। তাহলে প্রবর্তন মানে চালু। এখানে কিন্তু প্রবর্তন করা বলে নাই, তার মানে প্রবর্তন শব্দটা এখানে নাও। তাহলে আমি ইন্ট্রোডিউস না লিখে আমি লিখবো ইন্ট্রোডাকশন। অনেকের মনে প্রশ্ন যে আমি যদি স্টার্টিং লিখি সমস্যা আছে? কোনো সমস্যা নেই, চালু হলেই হলো। ইন্ট্রোডাকশন, প্রবর্তনের ইংলিশ হয়ে গেল। আচ্ছা, এখন কিন্তু একটা প্রশ্ন আসবে, কিসের প্রবর্তন ভাই? কিসের প্রবর্তন? র, এই র এর জন্য অফ দিলাম। এবার কিসের প্রবর্তন বলছে? যে পেনশন ব্যবস্থা বা সর্বজনীন পেনশন ব্যবস্থা। আচ্ছা, এইটার ইংলিশ লিখবো আমি। তার মানে আমি লিখলাম যে পেনশন সিস্টেম অর ইউনিভার্সাল, সর্বজনীন বলছে পেনশন ব্যবস্থা মানে ইউনিভার্সাল পেনশন সিস্টেম অথবা পেনশন আপনি স্কিম লিখতে পারেন। ওকে, এই ইন্ট্রোডাকশনের সামনে একটা দা দিতে হবে। কেন? কারণ এটা সুনির্দিষ্ট করে একটা পেনশন শুরু করার কথা বলছে। আচ্ছা, দিলাম। তাহলে আমাদের এইটুকুর ইংলিশ কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এইটুকুর ইংলিশ কিন্তু হয়ে গেছে। এখন আমরা এর আগের শব্দটা নিব, জাস্ট আমরা পেছন দিক থেকে ধীরে ধীরে আসবো। এই জন্যর ইংলিশ আমি দিলাম ফর। এসিটা 28 করে, ঠান্ডা লাগে। জন্যর ইংলিশ দিলাম ফর। এবার জন্যর আগের শব্দটা কি? নাগরিক। আমি নাগরিকের ইংলিশে লিখতাম ভাই, বিশ্বাস করেন, কিন্তু নাগরিকের সামনে দুইটা বিশেষণ আছে। কেমন নাগরিক? কর্মক্ষম নাগরিক। কয়টা নাগরিক? সব নাগরিক। এরকম পেছন দিক থেকে আপনি অনুবাদ করবেন, তবে কোনো নাউনের সামনে বিশেষণ থাকলে বিশেষণগুলোর ইংলিশ আগে লিখতে হবে। সবের জন্য আমি অল দিলাম, কর্মক্ষমের জন্য আমি অ্যাক্টিভ দিলাম, আর নাগরিকের জন্য আমি দিলাম সিটিজেন। যেহেতু অল, তাহলে আমাকে সিটিজেন্স লিখতে হবে। কথার কথা, আপনি সিটিজেনের জায়গায় যদি ভুল করে পিপল লিখেন, এতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, সমস্যা নেই, থিম ঠিক থাকলেই হলো। তাহলে অল অ্যাক্টিভ সিটিজেন্স, এইটুকুর ইংলিশ হয়ে গেল। এখন যদি আপনি কর্মক্ষমের ইংলিশ অ্যাক্টিভ না লিখে লিখেন যে ওয়ার্কিং বা ওয়ার্কেবল, লিখেন না ভাই, কর্মক্ষম হলেই হলো, কর্ম অক্ষম যেন না হয়। এবার আসেন, এই লোকগুলোর বয়স কত? 18 থেকে 50-এর মধ্যে। তার মানে আপনি কিন্তু লিখতেই পারেন ফ্রম 18 টু 50, কোনো সমস্যা নাই। আবার আপনি চিন্তা করতে পারেন 18 আর 50 এই দুইটা সংখ্যার মাঝে এদের বয়স, আর 2 এর মাঝে বুঝালে বিটুইন হয়, সেদিক থেকে আপনি ফ্রম না লিখে বিটুইনও লিখতে পারেন। বিটুইন 18 and 50। এখানে অ্যান্ড হবে ভাই, টু হবে না। ফ্রম দিলে টু হইতো, বিটুইন দিলে তো 2 হবে না। আমি যদি বলি রাকিব আর রনির মাঝে আমগুলো ভাগ করে দাও, ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোজ বিটুইন রাকিব টু রনি, হবে? হবে না, রাকিব অ্যান্ড রনি। তো এখানে অ্যান্ডই হবে। তো যাই হোক, বয়সের ইংলিশ লিখলাম না, লিখতে হবে না, নামের পাশে সংখ্যা মানে বয়স। তাহলে এতক্ষণ ধরে আমরা বাক্যের কি লিখলাম? সাবজেক্ট লিখলাম। এতে কি খুব কষ্ট হয়েছে? হয়নি, শুধু ধৈর্য দরকার হয়েছে, ধৈর্য। এই যে পেছন দিক থেকে আমি ধীরে ধীরে লিখবো, প্রবর্তনের জন্য ইন্ট্রোডাকশন অফ ইউনিভার্সাল পেনশন স্কিম, তারপর জন্য ফর, সব কর্মক্ষম নাগরিক, এই ধৈর্য অনেকের নাই। অনেকে জন্যর ইংলিশ লেখার আগেই 18তে চলে যাবে। এই জন্য প্রথমেই বলছি ক্লাসে ধৈর্য লাগবে। যেমন আজকে ক্লাসটা অনেকেই করবে না, ফুল ক্লাসটা অনেকেই করবে না, খেয়াল করে দেখেন। কারণ কি? আমি বাজে পড়াচ্ছি? একদমই না, আমি ভালো পড়াচ্ছি, আমি জানি। আপনারা এখন যেমনই মনে করেন, আমি জানি আমি ভালো পড়াচ্ছি। অনেকে লিভ নেবে কেন? ধৈর্য নাই, এতক্ষণ কে দেখে। বাট যাদের দেয়ালে পিঠ থেকে গেছে, যে মনে করে যে আমি রিটেন পরীক্ষার সুযোগ পাইছি, এই সুযোগ আমি মিস করতে চাই না, কারণ এই সুযোগ আমি আগামীতে নাও পেতে পারি, সে ঠিকই ক্লাস করবে, কারণ তার দেয়ালে পিঠ থেকে গেছে। তাকে জানতেই হবে, তাকে প্রস্তুতি নিতেই হবে। যাই হোক, সাবজেক্ট লেখা শেষ হয়ে গেল। এখন আমাদের নিয়ম কি?
সাবজেক্টের পরে আমার ভার্ব নিতে হবে। তো ভার্বটা কি আছে এখানে? হলো। তো আমি হলোর ইংলিশ দিলাম। হলোর ইংলিশ কি? আম, ইজ, আর। তো আমি ইজ দিলাম। এখন আপনার এই বিশাল বড় সাবজেক্ট দেখে মনে হইতে পারে যে আমি অ্যাম, ইজ, আর কোনটা দিব, বুঝবো কেমনে? কোনো সমস্যা নাই। সাবজেক্ট যত বড় হোক না কেন, আপনার আসল নাউন হচ্ছে প্রথম নাউনটা, এটাকে বলা হয় হেড ওয়ার্ড। সাবজেক্ট যত বড়ই হোক, আপনি প্রথম নাউন অনুসারে ভার্ব বসাবেন। যদি তাই হয় তাহলে ইন্ট্রোডাকশন অনুসারে তো ইজি হবে। যাই হোক, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এখন আমরা কি নিব? এখন আমরা অবজেক্ট নিব। তাহলে অবজেক্ট কোনটা? এই যে ভার্বের পরে যা আছে সেটা অবজেক্ট। মানে বাংলাদেশ সরকারের একটা বিশেষ উদ্যোগ, অবজেক্টটাও সাইজে বড়। যা কিছু সাইজে বড় পেছন দিক থেকে অনুবাদ করো, এটাই স্লোগান। যে কোনো কিছু, সাবজেক্ট হোক, অবজেক্ট হোক, ভার্ব হোক, অ্যাডভার্ব অফ ম্যানার, টাইম, প্লেস, যা মন চায় সাইজে বড় মানে আপনাকে পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। আচ্ছা, তার মানে আমার পেছনের পার্টটা হলো একটা বিশেষ উদ্যোগ। তাহলে স্পেশাল স্টেপ বা ইনিশিয়েটিভ, একটা বিশেষ উদ্যোগ। এবার একটির সামনের শব্দ হলো র, এই র এর ইংলিশ আমি দিলাম অব। এবার কার? বাংলাদেশ সরকারের। অব দা বাংলাদেশ গভর্নমেন্ট অথবা অব দা গভর্নমেন্ট অব বাংলাদেশ লিখতে পারেন, অথবা লিখতে পারেন অব বাংলাদেশ গভর্নমেন্ট, দা বাংলাদেশ গভর্নমেন্ট। তো হয়ে গেল। এখন মনে রাখবেন, রাইটিংটা আসলে একটা আর্ট, এখানে একটা সৌন্দর্য থাকতে হয়। আমরা রয়ের জন্য অফ দিয়েছি ঠিক আছে, বাট আমরা এখানে অফ না যদি বাই দিতাম আরো ভালো হইতো। কেন? কারণ এই উদ্যোগটা সরকারের দ্বারাই নেওয়া হয়েছে। যাই হোক, আমার বাক্যের প্রথম পার্টটুকু হয়ে গেল। The introduction of pension system or universal pension scheme for all active citizens between 18 and 50 is a special initiative by the Bangladesh government অথবা by the government of Bangladesh। এই বাক্যটা দেখেন আপনি উল্টা করেও লিখতে পারবেন। A special initiative by Bangladesh government is the introduction of pension system or universal pension scheme for all active citizens between 18 and 50। উল্টা করেও লেখা যাবে। যাই হোক, তো আমি কি বলছিলাম, বাক্য যখন বড় হবে, লং হবে, আমরা বাক্যটাকে ভেঙে নিব, টুকরো করে নিব। কোথায় টুকরো করব? এরকম কনজাংশন আমরা যেখানে পাবো সেই কনজাংশনটার ওখানে আমরা বাক্যটাকে ভাগ করব, তো পেইন কম মনে হবে। যাই হোক, আমার প্রথম পার্টটুকু কিন্তু অনুবাদ হয়ে গেছে, এটাকে আমি কেটে দিলাম, প্রথমটা আমার হয়ে গেছে। এবার আমার কনজাংশনটা কি আছে? যেখানে। তাহলে আমি যেখানের ইংলিশটা লিখবো এবার। তো আমি লিখলাম ওয়্যার, যেখানে। এখন আমার ধ্যান জ্ঞান সব কিছু হচ্ছে যেখানের পরের অংশটুকু নিয়ে। ঠিক আছে, আমি যেখানের আগে কি লিখছি সেগুলো আর ভাববো না, আমার এখন যেখানের পরের অংশটুকু নিয়ে ভাবতে হবে। আর কি বলছে? যেখানে সরকারি চাকরিজীবীদের বাইরেও দেশের সাধারণ নাগরিকদেরকে পেনশন ব্যবস্থার আওতায় আনতে যাচ্ছে সরকার। আপনি আগে ভার্ব বের করবেন। কান টানলে যেমন মাথা আসে না, আপনি আগে ভার্ব ধরবেন, ভার্বকে টান দিলে সাবজেক্ট অবজেক্ট পেয়ে যাবেন। তাহলে এই অংশটুকুর মধ্যে ভার্ব কোনটা? ভার্ব হলো আনতে যাচ্ছে। ওকে, এখন যদি প্রশ্ন করি যে কে আনতে যাচ্ছে, উত্তর হলো সরকার। তার মানে সরকার এখানে সাবজেক্ট। বাহ, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। এখন যদি প্রশ্ন করি সরকার কাকে আনতে যাচ্ছে, উত্তর হলো দেশের সাধারণ নাগরিকদেরকে। এটা হলো আমার অবজেক্ট। তাহলে কে বা কারা দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তো আপনার দরকার কি যেন ছিল? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আপনি পাইছেন না? পাইছেন। বাকিগুলো নিয়ে একদমই ভাবার দরকার নেই। আপনি আগে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের চাহিদা মেটান, ওগুলো নিয়ে পরে ভাবা যাবে। এরকম করে ভাববেন আপনি, ওগুলোর দিকে তাকাবেনই না, তাকালেই হতাশ হতে পারেন। তাহলে আমার সাবজেক্ট কে? সরকার। তাহলে হোয়ার দ্য গভর্নমেন্ট, সরকার। এবার ভার্বটা আমার কি? আনতে যাচ্ছে। ভার্বটা কি এক শব্দ বিশিষ্ট? না, একাধিক শব্দ বিশিষ্ট। যখনই দেখবেন কোনো কিছু একের অধিক শব্দ নিয়ে গঠিত, সেটা হোক সাবজেক্ট, হোক ভার্ব, হোক অবজেক্ট, সেটা একটা ফ্রেজ হবে এবং তাকে অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। যখনই কোনো কিছু একের অধিক শব্দ নিয়ে গঠিত হবে, তাকেই আপনি অনুবাদ করবেন পেছন দিক থেকে, কোনো পেইন নেবেন না।
তার মানে কি, আগে আমি যাচ্ছের ইংলিশ লিখবো, তাহলে যাই এর ইংলিশ কি, গো। আর যাচ্ছে তার মানে কি, এম গোয়িং বা ইজ গোয়িং বা আর গোয়িং, চলমান। তার মানে আমাকে লিখতে হবে দ্য গভর্নমেন্ট ইজ গোয়িং, যাচ্ছে। এবার আনতে, এই তের ইংলিশ হচ্ছে টু। কোন বাংলা ক্রিয়ার শেষে যদি তে থাকে, খাইতে, আনতে, জানতে, শিখতে, নাচতে, গাইতে, তের ইংলিশ হবে টু। তাহলে শিখতে টু লার্ন, শেখাতে টু টিচ, জানতে টু নো, জানাতে টু ইনফর্ম। এভাবে চিন্তা করতে হবে। তাহলে আমি যাচ্ছে ইংলিশ দিলাম ইজ গোয়িং, আর তের ইংলিশ দিলাম টু। এবার আনা, ভাই আনার ইংলিশ কে না জানে, সবাই জানেন। আনার ইংলিশ কি, ব্রিং, ব্রিং লিখে দিব। এখন আপনার যদি মাথায় বুদ্ধি আসে যে সরকার নাগরিককে আনতে যাচ্ছে, আমি তো এইভাবে লিখতে পারি সরকার ওই নাগরিকগুলোকে যুক্ত করতে যাচ্ছে। আপনি এখানে ব্রিং না দিয়ে ইনক্লুডও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, থিম ঠিক থাকলে হলো। আমাকে যদি প্রশ্ন করেন যে হোয়াটস ইউর নেম, আমার যে বলতেই হবে মাই নেম ইজ রুবেল রানা, এমন তো না, আমি অনেকভাবে বলতে পারি। দিস ইজ রুবেল রানা। আপনি যাই বলি, আপনি যা উত্তর চাইছেন সেই উত্তরটা হলেই তো হলো। যাই হোক, সাবজেক্ট পাইলাম, ভার্বটা ফ্রেজ ছিল, পেছন দিয়ে অনুবাদ করলাম, ভার্ব পাইলাম। এবার আমার অবজেক্ট দরকার। হোয়াট ইজ আওয়ার অবজেক্ট? আওয়ার অবজেক্ট ইজ দেশের সাধারণ নাগরিকদেরকে। কেমনে বুঝলাম? কারণ আমরা ভারতকে প্রশ্ন করেছি যে সরকার তো আনতে যাচ্ছে, কাকে আনতে যাচ্ছে বা কাদেরকে? উত্তর হলো দেশের সাধারণ নাগরিকদেরকে। তার মানে আমার এটা হলো অবজেক্ট। অবজেক্টটাও সাইজে বড়, যে কোনো কিছু সাইজে বড়, পেছন দিক থেকে অনুবাদ করো। তাহলে আগে আমি সাধারণ নাগরিকের ইংলিশ লিখব। তো আমি লিখলাম যে দা জেনারেল পিপল বা জেনারেল সিটিজেন্স। এবার দেশের, অব দ্য কান্ট্রি, অব দ্য কান্ট্রি হয়ে গেল। আবার আমার মন চাইলে আমি এত প্যারা না নিয়ে এভাবে লিখতে পারি যে ব্রিং কান্ট্রিজ, এক কথায় দেশের জেনারেল পিপল অর সিটিজেন্স, দেশের সাধারণ নাগরিকদেরকে। বাহ, সাবজেক্ট হয়েছে আমার দা গভর্নমেন্ট, আর আমার ভার্বটা হলো ইজ গোয়িং টু ব্রিং, আর আমার অবজেক্টটা হলো কান্ট্রিজ জেনারেল সিটিজেন্স। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লেখার পর বাক্যে আর যা থাকে ওগুলো ম্যানার নাকি টাইম নাকি প্লেস, এগুলো ভাবার দরকার নেই। আপনি সব কিছু লিখে দিবেন পেছন দিক থেকে। তাহলে আমার আর বাকি কি আছে ভাই? আমার আছে বাকি সরকারি চাকরিজীবীদের বাইরেও, এই অংশটা বাকি। আরেকটা অংশ বাকি হলো পেনশন ব্যবস্থার আওতায়। তো এগুলো কার নাম ম্যানার, কার নাম রিজন আমি জানি না। আমি শুধু জানি যে আমাকে কোনো এক রুবেল রানা বলেছিল তুমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাদ বাকি যা আছে সব পেছন দিক থেকে লিখবা। আমি তাই লিখবো। তাহলে আমি পেছনের শব্দটা আগে নিব, আওতায়। আওতায় মানে কি, অধীনে। তো আমি অধীনের ইংলিশ দিয়ে দিলাম আন্ডার। এবার পেনশন ব্যবস্থা, আন্ডার দ্য পেনশন স্কিম অর পেনশন সিস্টেম, এইটুকু হয়ে গেল। এবার এর আগের শব্দটা কি, বাইরেও। এই বাইরে মানে সেই বাইরে না, এই বাইরে মানে ছাড়াও, অর্থাৎ সাধারণ নাগরিকদেরকে নিবে, চাকরিজীবীদেরা ছাড়াও, এদের পাশাপাশি নাগরিক। তাহলে এই বাইরেও মানে হচ্ছে পাশাপাশি বুঝাচ্ছে। তাহলে আমি লিখবো বিসাইডস। কাদেরকে পাশাপাশি? সরকারি চাকরিজীবীদের পাশাপাশি। বিসাইডস দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ, গভর্নমেন্ট এমপ্লয়িজ। এভাবে ফিল মুডে অনুবাদ করবেন। এটা তখনই সম্ভব যখন আপনি আমার মতো করে কোনো নিয়ম ছাড়া চিন্তা করবেন। বাট আপনি একদম কোনটা ম্যানার, কোনটা প্লেস, কোনটা টাইম, কোনটা রিজন একদম খুঁতে হয়ে ভাবতেছেন, তো জীবন তো নষ্ট হয়ে যাবে। পেইন নেবেন কেন? জীবন ছোট্ট, সংক্ষিপ্ত, তো পেইন নেওয়া যাবে না। ন্যাচারাল ওয়েতে লিখবেন, কারণ রাইটিং একটা আর্ট, শিল্প। এটা কে কিভাবে লিখবে, এটা এক একজনের এক এক রকম ঢং হবে। এটা কখনো কোনো কোচিং এর টিচারের শেখানো নিয়মে লেখা সম্ভব না। আর্ট, শিল্প এটা। তাহলে আমার সেন্টেন্সটা কি হলো? সেন্টেন্সটা হলো the introduction of pension system or universal pension scheme for all active citizens between 18 and 50
is a special initiative by the Bangladesh government where the government is going to bring country's general citizens under the pension system besides the government employees. কাহিনী খতম। কি ভাবছেন যে আজকের ফ্রি ক্লাসের জন্য আমি বাছাই করা বাক্য নিয়ে আসছি? না, যে কোনো বাক্যে আমি দেখাবো এই একই কাহিনী। এটা ঘোড়ার ডিম ছাড়া আর কিছুই না, জাস্ট আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, ওরে বাবা আমি অনুবাদ করব এত বড় বাক্য, এটাই খাইছে আর কিছুই না। আমি তো বললাম যে আমার কাছে কোর্স না করেও আপনারা রিটেন প্রিপারেশন নিতে পারেন। একটু বেশি খাটতে হবে, একটু বেশি পরিশ্রম করতে হবে, বাট যদি সেই পরিশ্রম না করতে চান, যদি মনে করেন যে ভাই আমার পক্ষে ইংলিশ ম্যাথ জিকে একসাথে সম্ভব না, তাহলে একটা কোর্স করতেই পারেন। বাট আমি কখনোই আপনাদেরকে ইনসিস্ট করব না যে ভাই তুমি কারো কাছে ইংলিশ না বললে দীর্ঘাত ফেল করবা। এটা যদি কেউ বলে, নিশ্চিত ধান্দাবাজি ছাড়া কিছু না, কিছুই না, রিটেন প্রিপারেশন কিছুই না, জাস্ট থিমটা বুঝে একটু পরিশ্রম করলে সম্ভব। বাট যারা সেটা পারে না বা পরিশ্রম করার সময় নাই, হ্যাঁ তাদের জন্য একটা মেন্টর হলে ভালো হয়, তাদের জন্য ভালো হয়। আচ্ছা, এবার আমরা আরো বাক্যে যাব। হ্যাঁ, এবার আমরা আরো কিছু বাক্য দেখি কেমন হয়। আমি ভাই এখন আপনাদের ওই কোর্স ফি কয় টাকা এগুলো নিয়ে কিছু বলবো না। হ্যাঁ, আমার সত্যিকার অর্থে আমার উদ্দেশ্য হলো আমি কিছু শেখাই। যাদের প্রয়োজন মনে আছে, মনে করবেন যে না আমার তাদের কোর্সে ভর্তি হওয়া দরকার, এই যে ফোন নাম্বার আছে কোর্স কোঅর্ডিনেটরের নাম্বার, তাকে ফোন দিয়েন, সে আপনাকে বিকাশ নাম্বার যা লাগে দিবে, ভর্তি হয়ে যাবে। আজকে শুধু একটু তৃপ্তি মতো আমরা শিখি, কোন কোর্স টোর্স নিয়ে কোনো কথা হবে না। এবার আসেন এই বাক্যটার দিকে আমরা তাকাই। এর কি বাক্য ওরে বাবা, বিশাল বড় বাক্য। জাস্ট এই বাক্য ওরে বাবা এই আওয়াজটা করা যাবে না, মনে করতে হবে এটা বাক্য, বাট আমি ভেঙে ভেঙে লিখবো। আমি যত বড় বাক্য একসাথে লিখবো না, আমি বাক্যটাকে সেকশন করব। কোথায় সেকশন করব? বাক্যের যেখানে আমি কনজাংশন পাবো সেখানে আমি বাক্যটাকে ভেঙে ফেলব। কি আছে এখানে? দেশের বয়স্ক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 1 বছরের মধ্যে সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করে এবং ষাটোর্ধ্ব সব নাগরিকের জন্য অবসরকালীন সুবিধা বা পেনশন চালু করার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি জনবান্ধব আইন পাশ হতে যাচ্ছে, যা প্রাথমিকভাবে স্বেচ্ছাধীন থাকবে, যদিও তা পরবর্তী সময়ে বাধ্যতামূলক করা হবে। এই বাক্যের মধ্যে আমরা একটা কনজাংশন পাইছি যা। আমি জানি আপনারা বলতেছেন এবংও তো একটা কনজাংশন, কথা সত্য, বাট এবং এর আগে যে অংশটুকু আছে এটা পড়ে দেখেন তো, এটা কি কোনো পূর্ণাঙ্গ বাক্য? দেশের বয়স্ক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 1 বছরের মধ্যে সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করে, এবার এখানে থেমে গেলাম, চালু করে, আর কিছু বললাম না। মনের ভাব কি প্রকাশ করছে? করে নাই। তার মানে এটা কোনো বাক্যের ক্লোজ না, এটা একটা বাড়তি অংশ। এই জন্য আমার এই বাক্যকে ডিভাইডার হিসেবে কাজ করছে একটা কনজাংশন, সেটা হলো কি যা। তাহলে আমরা এখন ধরে নিব আমার বাক্য এখানে কয়টা ভাই? 2টা। যায়ের আগে একটা, যায়ের পরে একটা। তো যায়ের পরেরটাকে আমি প্রথমে মনে মনে কেটে দিলাম, এটার দিকে আমি তাকাবো না। তো আমি এখন যায়ের আগে বিশাল বড় বাক্যটাকে অনুবাদ করব। ভাবতেছেন কি দিয়ে কি শুরু করবেন? ওই যে সূত্র কি ছিল যে আপনি আগে ভার্ব খুঁজে বের করবেন, তারপর সাবজেক্ট আর অবজেক্ট খুঁজবেন। ঠিক আছে? তাহলে আপনারা কি বলতে পারবেন যায়ের আগে যে বাক্য অংশটুকু আছে, এই বাক্য অংশটুকুর মধ্যে মূল ভার্ব কোনটা, সমাপিকা ক্রিয়া কোনটা? কেউ কি বলতে পারবেন? দেশের বয়স্ক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে, এটাও একটা ভার্ব, বাট সুরক্ষা দিতে এইটুকু বললে কি কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করে? করে না। যদি বলতে সুরক্ষা দেয় তাহলে একটা পরিপূর্ণ ভার্ব বা সমাপিকা ক্রিয়া হতো। তাহলে দেশের বয়স্ক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 1 বছরের মধ্যে সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করে এবং ষাটোর্ধ্ব সব নাগরিকদের জন্য অবসরকালীন সুবিধা বা পেনশন চালু করার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি জনবান্ধব আইন পাশ হতে যাচ্ছে। ভার্ব কোনটা বলতে পারবেন কেউ? কেউ? যাচ্ছে একটু হয়েছে, আংশিক হয়েছে, আর একটু ভালো করে বলেন।
পাস হতে যাচ্ছে, রাইট, থ্যাংক ইউ সো মাচ। আপনি ভার্ব খুঁজে পাইছেন মানে আপনি সব পেয়ে গেছেন। তাহলে এখানে আমার ভার্বটা হলো পাস হতে যাচ্ছে। যদি এটা আমার ভার্ব হয়, এখন আমি ভার্বকে প্রশ্ন করব কে পাস করছে, উত্তর নাই। বারবার প্রশ্ন করলাম কি পাস হতে যাচ্ছে, উত্তর হলো একটি জনবান্ধব আইন, একটি জনবান্ধব আইন। আচ্ছা, তার মানে এটা হলো আমার অবজেক্ট। কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আর কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। তো আমি প্রশ্ন করলাম কে পাস করছে, এখানে বলা নাই, তার মানে সাবজেক্ট নাই। তাহলে আমাদের টার্গেট হচ্ছে আমরা সাবজেক্ট, ভার্ব আর অবজেক্টকে অনুবাদ করব। কিন্তু ভাই আমার এখানে সাবজেক্ট নাই, তাহলে আমার কি করার, অবজেক্ট দিয়ে আমি শুরু করব। তাহলে আমার অবজেক্টটা কি, অবজেক্ট হলো একটা জনবান্ধব আইন। এগুলোর দিকে এখন তাকাবেন না, এগুলো বাদ, এগুলোর দিকে তাকাবেন না, এগুলো বাদ সব। আপনি আগে সাবজেক্ট ভার্ব অবজেক্টের কাহিনী শেষ করেন। তাহলে আমার সাবজেক্ট নাই, অবজেক্ট আছে, একটা জনবান্ধব আইন। তো আমি লিখলাম আমি লিখলাম যে পাবলিক ফ্রেন্ডলি ল, এ পাবলিক ফ্রেন্ডলি ল, একটা জনবান্ধব আইন। এখন ভার্ব নিতে হবে, ভার্ব কোনটা, ভার্ব হলো পাস হতে যাচ্ছে, কিন্তু ভার্বটা তো সাইজে বড়, তাহলে পেছন দিক থেকে লিখতে হবে। আগে যাচ্ছে ইংলিশ দিলাম ইজ গোয়িং, যাচ্ছে। এবার হতে, তের ইংলিশ হচ্ছে টু, দিলাম টু। আর হওয়ার ইংলিশ হচ্ছে বি, তার মানে হতের ইংলিশ হলো টু বি। আচ্ছা, এবার কি আছে, পাস, আমি পাসই লিখলাম। কিন্তু আমার বিশ্বাস আপনারা এটা জানেন যে টু বি এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এই জন্য এখানে টু বি পাস্ট। যদিও ইজ গোয়িং টু একটা মডেল ভার্ব, তাহলে ইজ গোয়িং টু বি পাস্ট। তাহলে কি হলো, আ পাবলিক ফ্রেন্ডলি ল ইজ গোয়িং টু বি পাস্ট। সাবজেক্ট নাই, আমি নাই, আমি অবজেক্ট নিয়েছি, ভার্ব নিয়েছি, প্যাসিভ ভয়েসে হয়ে গেছে। তাহলে আমার যা যা প্রয়োজন ছিল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমি কিন্তু আমার প্রয়োজন মিটাই ফেলছি। এখন আমার কাজ কি, আমার কোনো কাজ নেই। এখন আমার কাজ হলো বাদ বাকি যা আছে সব কিভাবে লিখবো, কেউ বলতে পারবেন, কেউ একজন? বাকি যা আছে লিখবো কিভাবে আমি, পেছন থেকে। তাহলে ভাই বলেন তো আমার পেছনের শব্দটা কি, ইতিহাসে, ইতিহাসে। আচ্ছা, এখানে কিন্তু ইতিহাস বলেনি, বলছি ইতিহাসে, তার মানে একটা স্থানের কথা বলছে। তো এখানে প্রেপোজিশন লাগবে ইন। তাহলে আমি লিখলাম ইন দা ইতিহাস, ইন দা হিস্টরি। এবার এই যে র এর জন্য দিলাম অব। এবার বাংলাদেশ। কে থামাবে আপনাকে, কেউ থামাতে পারবে না ইনশাল্লাহ, আপনি জাস্ট পেছন দিক থেকে লিখবেন। এবার এর আগের শব্দটা কি, মধ্য দিয়ে। ওকে, মধ্য দিয়ে ইংলিশ কি, থ্রু। তো আমি লিখে দিলাম থ্রু, মধ্য দিয়ে। আচ্ছা, প্যাসিভে করছি, বাট আপনাদেরকে বুঝতে দেই নাই, মানে আপনাদের মাথায় যেন পেইন না হয়, এই জন্য আমি বলি নাই। কেন পেইন নেবেন, আপনার সাবজেক্ট নাই, ওকে ফাইন, আপনি অবজেক্টই নেন। অবজেক্ট কোনটা, একটা জনবান্ধব আইন। তো লিখছি আ পাবলিক ফ্রেন্ডলি ল। সাবজেক্ট নাই মানেই প্যাসিভ করতে হয় নরমালি। আর আমি আপনাকে আরো সহজ করে বলছি যে ধরেন এই বাক্যে আমরা বাক্য লিখতে গেলে প্রথমে আমরা কি খুঁজি, সাবজেক্ট খুঁজি, তারপর ভার্ব, এরপর অবজেক্ট। তো আমার তো সাবজেক্ট এখানে নাই, তাহলে আমি কি করবো, আমি অবজেক্টটাই নিয়ে আসি সাবজেক্ট হিসেবে। তো আমি নিয়ে আসছি একটা জনবান্ধব আইনের ইংলিশ আ পাবলিক ফ্রেন্ডলি ল। তারপর আমার ভার্বটা কি, পাস হতে যাচ্ছে, ভার্ব তো একটা ফ্রেজ, তো আমি পেছন দিক থেকে অনুবাদ করবো। যাচ্ছের ইংলিশ দিলাম ইজ গোয়িং, আর হতের ইংলিশ দিলাম টু বি, আর পাস থেকে পাস্ট। এটা প্যাসিভ ভয়েস হয়ে গেছে, কারণ একটা আইন কখনো একা একা পাস হয় না, নিশ্চয় কারো দ্বারা হয়েছে। তাহলে পাবলিক ফ্রেন্ডলি ল ইজ গোয়িং টু বি পাস যখন লেখা শেষ হলো, তখন আমি কি করলাম, বাক্যের বাকি যে অংশগুলো থাকে সেগুলো আমি পেছন দিক থেকে অনুবাদ করব। প্রথমে আমি ইতিহাসের ইংলিশ লিখলাম ইন দ্য হিস্ট্রি, তারপর র এর জন্য অফ, এবার বাংলাদেশ। মনোযোগ দেন, ধৈর্য নিয়ে। এবারে আগের শব্দটা কি, মধ্য দিয়ে।
মধ্য দিয়ে ইংলিশ আমি কি দিলাম? থ্রু। এবার কিসের মধ্য দিয়ে? চালু করা। চালু করার ইংলিশ স্টার্ট বা বিগিন বা ইন্ট্রোডিউস যাই লিখেন আর কি। তো ধরেন আমি লিখলাম ইন্ট্রোডিউস। এখন আমার জানা আছে যে টু বাদে অন্যান্য প্রেপোজিশন গুলোর পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে ইন্ট্রোডিউসিং, চালু করার মধ্য দিয়ে। এবার কি চালু করবে? দুইটা জিনিস বলছে, অবসরকালীন সুবিধা বা পেনশন। তো যেহেতু এটার কথা আগে বলছে, এটা আমরা আগে লিখলে ভালো হয়। তো ধরেন আমি কিছু না জানি, আমি তো জানি যে অবসরের ইংলিশ রিটায়ারমেন্ট, আর সুবিধার ইংলিশ কে না জানে? ফ্যাসিলিটি। আপনি ওটাই লিখেন ভাই, ফ্যাসিলিটিস। আপনাকে সুবিধার ইংলিশ লেখার জন্য জিআরইর ওয়ার্ড খুঁজতে হবে না, বরং তার চেয়ে আপনি সেন্টেন্সটাকে এমন ভাবে সাজিয়ে লিখেন যেন পড়তে ভালো লাগে। কঠিন শব্দে অনুবাদ করার চেয়ে সহজ ভাষায় বাক্যকে সাজানো অধিক গুরুত্বপূর্ণ। তাহলে রিটায়ারমেন্ট ফ্যাসিলিটিস অর, বায়ের জন্য দিলাম অর পেনশন। খেয়াল করে যান, ধৈর্য নিয়ে। আমরা কিন্তু পেছন দিক থেকে অনুবাদ করতেছি, এই পার্টটুকু হয়ে গেল পুরোটাই। আচ্ছা, এবার এর আগের শব্দটা কি? জন্য। জন্যর ইংলিশ দিলাম ফর, জন্য। এবার কার জন্য? যে সব নাগরিকের জন্য, অল অ্যাক্টিভ সিটিজেন্স, সব নাগরিকের জন্য। এবার এদের বয়স 60 মানে 60-এর উপরে, তার মানে অ্যাবভ 60। এবং অ্যান্ড, এবং চালু করে, চালু করার ইংলিশ একটু আগে লিখছি, ওটা লিখবো না। পেনশন কর্মসূচি, সর্বজনীন পেনশন কর্মসূচি। আচ্ছা, তাহলে আমি লিখতে পারি অ্যান্ড ইউনিভার্সাল পেনশন স্কিম। এবার মধ্যে, উইথিন। এবার আগামী 1 বছর, নেক্সট 1 ইয়ার লিখতে হবে না, শুধু নেক্সট ইয়ার বলা মানে আগামী 1 বছরকেই বোঝায়। এবার আগামীর আগের শব্দটা অনুযায়ী, তো আমি নিলাম অ্যাকর্ডিং টু, অ্যাকর্ডিং টু অনুযায়ী। অনুযায়ীর আগের শব্দটা হলো সরকারের পরিকল্পনা, দ্য গভর্নমেন্টস এইম বা গভর্নমেন্টস প্ল্যান, সরকারের পরিকল্পনা। এবার দিতে, তের ইংলিশ তো টু, নিলাম টু। এবার সুরক্ষা দেওয়ার ইংলিশ প্রোটেক্ট বা সিকিউর, তো আমি লিখলাম সিকিউর, সুরক্ষা দিতে। দেশের বয়স্ক জনগোষ্ঠীকে, কান্ট্রিজ সিনিয়র সিটিজেন্স। হলো তো? আমাদের একটা কনজাংশন ছিল কি? যা। আমরা যা এর আগের অংশটুকু লিখে ফেলছি। কি হয়েছে বাক্যটা? A public friendly law is going to be passed in the history of Bangladesh through introducing retirement facilities or pension for all active citizens above 60 and universal pension scheme within next year according to the government's plan to secure country's senior citizens. একটা অংশ হয়ে গেছে না? এবার আমি এই কনজাংশনটা লিখব, যা। ও মজার বিষয় কি জানেন? মজার বিষয় হলো এই বাক্যের আসল অংশটুকু হলো এ থেকে শুরু করে এইটুক পর্যন্ত, আর এই থ্রু থেকে বাকি অংশটা হলো অতিরিক্ত অংশ। আপনারা চাইলে অতিরিক্ত অংশকে প্রিন্সিপাল ক্লোজের পরেও লিখতে পারেন, আবার আগেও লিখতে পারেন। মানে কি? মানে হলো থ্রু থেকে শুরু করে এই অংশটা চাইলে আমি বাক্যের শুরুতেও লিখতে পারতাম। অর্থাৎ আমি লিখতে পারতাম through introducing retirement facilities or pension for all active ... লেখার পরে a public friendly law is going to be passed in the history of Bangladesh, এভাবেও লেখা যেত, তখন আরো সুন্দর হতো। আচ্ছা, তো যাই হোক, লিখছি যেভাবে, ভুল দেওয়ার হয় নাই। আর সৌন্দর্য বাড়ানোর জন্য তো আমরা ক্লাস করবই। এক ক্লাসে তো আমি সৌন্দর্য বুঝাইতে পারবো না, এক ক্লাসে আমি শুধু ফ্রেমটা বুঝাচ্ছি। এরপর এটাকে সাজানোর জন্য, সাজসজ্জার জন্য আরো ক্লাস করতে হবে। তো আমার এবার কনজাংশন কি আছে? যা। তো আমি যায়ের ইংলিশ লিখলাম। এখন যায়ের ইংলিশ নিয়ে আরেক ঝামেলা।
জায়ের ইংলিশ হুইসও হইতে পারে, আবার দ্যাটও হইতে পারে। ধরেন আপাতত আমি হুইস বা দ্যাট দুটোই লিখলাম। আচ্ছা, এখন কি বলছে? প্রাথমিকভাবে স্বেচ্ছাধীন থাকবে যদিও তা পরবর্তী সময়ে বাধ্যতামূলক করা হবে। তাহলে এখানে ভার্ব কোনটা? ভার্ব হলো থাকবে। এদিকে পড়তেছি না কেন? কারণ যদিও একটা কনজাংশন, যখনই কনজাংশন ওখানে আমরা স্টেশন বানাবো। তাহলে আমি যদিওর ওখানে গিয়ে থেমে গেলাম, তাহলে আমার দায়িত্ব হলো এখন এইটুককে নিয়ে কাজ করা। এইটুকুর মধ্যে ভার্ব কোনটা? ভার্ব হলো থাকবে। যদি প্রশ্ন করি কে থাকবে, উত্তর হলো যা। এই যাটাই এখানে সাবজেক্ট। কি থাকবে? প্রাথমিকভাবে স্বেচ্ছাধীন। এটা এখন অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তার মানে যাটা এখানে সাবজেক্টের কাজ করছে। বলছিলাম না যায়ের ইংলিশ হুইস হইতে পারে, দ্যাটও হইতে পারে। কত সত্য! তার চেয়েও বড় সত্য হলো হুইস সাবজেক্টের কাজ করে আর দ্যাট অবজেক্টের কাজ করে। সত্যি বলছি, হুইস সাবজেক্টের কাজ করে, দ্যাট অবজেক্টের কাজ করে। তাহলে এখানে যেহেতু যাটা সাবজেক্ট, তার মানে এখানে দ্যাট লেখা যাবে না, লিখতে হবে হুইস। ওকে, এবার ভার্ব কোনটা? ভার্ব হলো থাকবে। থাকবে ভার্বটা দেখে আপনার মনে হচ্ছে ফিউচার টেন্স, আমারও মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করেন ভাই এটা প্রেজেন্ট টেন্স। কি বলে? হ্যাঁ, কারণ অলরেডি পেনশন স্কিম চালু হয়ে গেছে। তাহলে এটাকে আর ফিউচার টেন্সে লিখতে হবে না, প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। এটা প্রাথমিকভাবে এখন স্বেচ্ছাধীন আছে, তাই তো? তাহলে উইল বি না লিখে আমি লিখবো ইজ, হুইজ ইজ। এবার প্রাথমিকভাবে স্বেচ্ছাধীন, প্রাইমারিলি বা ইনিশিয়ালি অপশনাল, যা প্রাথমিকভাবে স্বেচ্ছাধীন। এবার বলছে যদিও, অলদো। তার মানে এখন আমরা যদিওর পরেরটুকু নিয়ে ভাববো, যদিও তা পরবর্তী সময়ে বাধ্যতামূলক করা হবে। তাহলে এখানে ভার্ব কোনটা? করা হবে। কি করা হবে? তা। এটা আমার সাবজেক্ট। আর কি করা হবে? বাধ্যতামূলক। এটা আমার অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ওকে, তা। তা মানে ইহা, মানে ইট, অলদো ইট। এবার করা হবে, এটা ফিউচার টেন্সে আপনাকে লিখতে হবে, কারণ ভবিষ্যৎ এখনো আসে নাই। এই জন্য ইট উইল বি বাধ্যতামূলক, কারণ আমি লিখলাম কম্পালসরি। এবার পরবর্তী সময় মানে লেটার। টের পাইছেন? একদম জায়ের এখানে বাক্য ভাগ করছি, যদিওর এখানে ভাগ করছি। জায়ের আগের অংশটুকুতে আপনি আগে ভার্ব পাইছেন আর অবজেক্ট পাইছেন। অবজেক্ট ভার্ব লেখার পর আপনি আর কোনো কিছু চিন্তা না করে বাদ বাকি যা ছিল আপনি পেছন দিক থেকে অনুবাদ করছেন। কঠিন তো কিছু দেখি না আমি, বাক্য হয়ে গেছে। কি হয়েছে এখানে পরে দেখি। বাক্য হয়েছে, a public friendly law is going to be passed in the history of Bangladesh through introducing retirement facilities or pension for all active citizens above 60 and universal pension scheme within next year according to the government's plan to secure country's senior citizens, which is initially optional although it will be compulsory later. আমরা অনুবাদ করে ফেলছি, কিন্তু অনুবাদের যে একটা আর্ট, সৌন্দর্য, সেটা কিন্তু পুরোপুরি এখানে আসে না। এই কি বলেন? হ্যাঁ, অনুবাদ করা আর আর্টিস্টিক অনুবাদ করার মধ্যে অনেক পার্থক্য। তাহলে এটাকে কেমনে আর্টিস্টিক করা যায়? প্রশ্ন আসতে পারে। এটাকে আর্টিস্টিক করার জন্য আমরা যেটা করতে পারতাম, এই থ্রু থেকে যে অংশটুকু আছে না, এই অংশটা আমি এইখানে বসাইতাম, মানে সাবজেক্টের আগে। তাহলে হয়তো থ্রু ইন্ট্রোডিউসিং রিটায়ারমেন্ট ফ্যাসিলিটিস or pension for all active citizens above 60 and universal pension scheme within next year according to the government's plan to secure country's senior citizens. তারপরে which is initially optional although it will be compulsory later. এভাবে দিলে বাক্যটা শুনতে আরো ভালো শোনায়, বাট এখন যা আছে অনুবাদ হয়েছে। তো আমার আসলে ইচ্ছা ছিল বড় যে আপনাদেরকে আমি একটু হাতে কলমে দেখাবো যে এত রুলস ফুলস না জেনেও অন্তত 2-4 লাইন লেখা যায়। আমার বিশ্বাস সেটা মনে হয় আমি দেখাইতে পারছি এবং আপনারা হয়তো বিশ্বাস করছেন যে হ্যাঁ সম্ভব। তো আমার দায়িত্ব শেষ। এখন আপনাদেরকে আমি আরেকটা বিষয় দেখাবো।
এরকম সেন্টেন্স লং হলেও অনুবাদ করা যায়, খুব একটা কঠিন হয় না, এটা প্রমাণ হয়ে গেল। বাট যখন বাক্যগুলো এই টাইপের হবে, বাংলার বর্ষা ঋতু নিয়ে কবিদের মুগ্ধতার শেষ নেই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে প্রিয় ঋতু বর্ষা, যা তার লেখায় মূর্ত হয়ে ওঠে, তার অসংখ্য গান ও কবিতায় ফুটে উঠেছে বর্ষার বিচিত্র রূপ, যে রূপের সঙ্গে কখনো যুক্ত হয়েছে ব্যক্তি মানুষের ভাবনা, অপেক্ষা, প্রেম, বিরহ, আরো কত কি। আমি জানি এই লাইন তিনটা শুনেই আপনি মনে করতেছেন এইবার আপনার নিয়ম কাজে আসবে না। জি না, এবারও আমার নিয়ম কাজে আসবে। তাহলে কেন এমন মনে হচ্ছে? যা শব্দগুলোকে কঠিন দেখে আপনি ভয় পাচ্ছেন। আমি দেখাই ওই নিয়ম দিয়েই এটা হবে, খেয়াল করে। আপনাদের ধৈর্যের পরিচয় থাকলে আমি আজকে অনেক কিছু দেখাবো। প্রথম বাক্যটা আসেন, বাংলার বর্ষা ঋতু নিয়ে কবিদের মুগ্ধতার শেষ নেই। তাহলে ভার্ব কোনটা? ভার্ব হলো নেই। ওকে, এটা আমার ভার্ব। আমরা তো আগে ভার্ব খুঁজবো, ভার্ব এটা নেই। ওকে, কি নাই? শেষ নাই। কার শেষ নাই? উত্তর হলো কবিদের। মানে কবিদের, এটা হলো আমার বাক্যের সাবজেক্ট। নেই ভার্ব, আর এটা হলো আমার অবজেক্ট, হয়ে গেল। আর বাকিগুলো অতিরিক্ত অংশ। তাহলে আমার সাবজেক্টটা কি? কবিদের। তো আমি লিখলাম পোয়েটস। এবার নেই, নেই মানে কি? আফের নাবোধক শব্দ। আমি যদি বলি যে আমার আছে, তাহলে কি হবে? আই হ্যাভ। তাহলে আমার নাই, আই ডু নট হ্যাভ, বা আই হ্যাভ নো, এভাবেই লিখতে হবে। তাহলে পোয়েটস হ্যাভ নট, কবিদের নাই। কি নাই? শেষ নাই, এন্ড, শেষ নাই। এবার এই র এর ইংলিশ কি হলো? অব। কিসের? মুগ্ধতার, ফ্যাসিনেশন। হয়েছে কিন্তু, পোয়েটস হ্যাভ নট এন্ড অফ ফ্যাসিনেশন হয়েছে কিন্তু। বাট আমি যদি এটা এভাবে না লিখে, বরং আমি এভাবে লিখি যে পোয়েটস হ্যাভ এন্ডলেস ফ্যাসিনেশন, তাতে কি কোনো সমস্যা আছে? অর্থ তো একই হলো, ওটার চেয়ে স্মার্ট লাগতেছে না? জাস্ট এভাবে চিন্তা করবেন যে কিভাবে শব্দ কমানো যায়। পোয়েটস হ্যাভ এন্ডলেস ফ্যাসিনেশন, কবিদের অশেষ মুগ্ধতা আছে। অশেষ মুগ্ধতা আছে মানেই তো মুগ্ধতার শেষ নাই। তো যাই হোক, আমার সাবজেক্ট নিচ্ছি, ভার্ব নিলাম, অবজেক্ট নিলাম। এবার আমি বাকি অংশটুকু লিখবো কোন দিক থেকে? পেছন দিক থেকে। পেছনের শব্দটা কি? নিয়ে। তো আমি নিয়ে ইংলিশ লিখলাম উইথ, নিয়ে বা দিয়ে। সাদা মনে আমি উইথ লিখলাম। এবার নিয়ের আগের শব্দটা কি? বর্ষা ঋতু, তাহলে উইথ দ্য রেইনি সিজন। এবার বাংলার, অব বাংলা। হয়েছে কিন্তু। তবে গ্রামেটিক্যালি একটা এরর আছে। এক ভাই বলছিল না যে আমি যদি বেসিক গ্রামারে দুর্বল হই কি হবে? কিছুই হবে না, আপনি পারবেন। কিছু ভুল থাকবে, যেমন ফ্যাসিনেশনের পর উইথ হবে না, ফর হবে। এখন তো আপনি জানেন না ভাই, আপনি না জানলে কিছু করার আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার কি মনে হয় এক প্রিপজিশনের জন্য পুরো বাক্য কেটে দিবে? কখনোই না, কখনোই না। আপনি মোটামুটি ভালোই মার্কস পাবেন। তাহলে আমার সেন্টেন্সটা উপরেরটা না লিখে নিচেটা লিখলে ভালো হয়। পোয়েটস হ্যাভ এন্ডলেস ফ্যাসিনেশন ফর দ্য রেইনি সিজন অফ বাংলা। এটা কি শেষ না? এই বাক্যটাকে কমপক্ষে 100 ওয়েতে অনুবাদ করা যাবে, সত্যি বলছি, যাবে। এবার দেখেন পরের বাক্যটা ভাবি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে প্রিয় ঋতু হলো বর্ষা, যা তার লেখায় মূর্ত হয়ে ওঠে। তারা নিবেন না। এবার বাক্যটা বড়, তাই তো? বাক্য বড় হলে আপনি কনজাংশনের ওখানে থেমে যাবেন। ওকে, তার মানে আমার এখন দুইটা বাক্য। একটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু বর্ষা। এত কে না পারে? আপনি বলেন তো আমার প্রিয় ঋতু বর্ষা, ইংলিশ কি? মাই ফেভারিট সিজন ইজ বর্ষা। আর যদি বলি আমার সবচেয়ে প্রিয় ঋতু বর্ষা, তাহলে মাই মোস্ট ফেভারিট সিজন ইজ বর্ষা। আমার কথা বলেনি, বলছে রবীন্দ্রনাথের কথা। তাই লিখবো রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে প্রিয় ঋতু ইজ বর্ষা। হয়ে গেল। বিশ্বকবি, তাই তো? আপনি লিখেন গ্লোবাল পোয়েট, ওয়ার্ল্ড পোয়েট, সমস্যা নেই তো। তা আমি লিখলাম দা ওয়ার্ল্ড পোয়েট, বিশ্বকবি। আচ্ছা, ভদ্রলোকের নাম কি যেন? রবীন্দ্রনাথ ট্যাগর। রবীন্দ্রনাথ ট্যাগর। এটার সবচেয়ে প্রিয় ঋতু মানে কি? মোস্ট ফেভারিট
সিজন হলো ইজ বর্ষা। মনসুন না লিখে রেনি সিজন লিখেন ভাই। মনসুন আর রেনি সিজনের মধ্যে একটা পার্থক্য আছে, আমি সুযোগ হলে বলবো। ও এবার আবার দা দেয় নেই না, অবাক হওয়ার কিছু নেই। ঋতুর নামের পূর্বে দা ব্যবহার করা কিংবা কোনো আর্টিকেল না রাখা দুটোরই প্রচলন আছে। যাক, আমার প্রথম পার্টটা হয়েছে, কিন্তু আর আমার কনজাংশন কি আছে, যা। তো আমি এখন এদিকে আর তাকাবো না, এগুলো শেষ। আমার এখন ধ্যান জ্ঞান যা থেকে শুরু করে এইটুক পর্যন্ত। ওকে, তাহলে এখানে ভার্ব কোনটা? ভার্ব হলো মূর্ত হয়ে ওঠে। কে মূর্ত হয়ে ওঠে? যা। তার মানে যাটা এখানে সাবজেক্ট। আপনি একটু আগে জানেন সাবজেক্ট বুঝালে হুইস হয় আর অবজেক্ট বুঝালে দ্যাট হয়। তাহলে আমি কি লিখবো? হুইস। আমি লিখলাম যে হুইস। এবার মূর্ত হয়ে ওঠে, ইংলিশ কি? ইংলিশ পরে, আপনি আগে বাংলা বুঝেন। মূর্ত হয়ে ওঠে মানে কি বোঝাচ্ছে এখানে? যা তার লেখায় মূর্ত হয়ে ওঠে, তার মানে যা তার লেখায় দেখা যায়, যা তার লেখায় ফুটে ওঠে, যা তার লেখায় প্রতিফলিত হয়। এভাবে ভাবেন। এই তাই তো। তো প্রতিফলিত হওয়ার ইংলিশ তো আমি জানি, রিফ্লেক্ট। ঠিক এভাবেই অনুবাদটা সহজ করতে হবে। কারণ আপনি মূর্তর মধ্যে মূর্ত হয়ে আছেন, কঠিন তো মনে হবেই। তাহলে হুইচ রিফ্লেক্টস অথবা হুইচ ডেপিক্টস, যা লিখেন ইচ্ছা, রিফ্লেক্টস বা ডেপিক্টস, কোথায়? তার লেখায়। তার লেখায় মানে ইন হিজ রাইটিং। এবার যদি আপনার মনে হয় আচ্ছা আমি রাইটিং না লিখি, তার লেখা মানে কি শুধু লেখা? না, তার লেখা মানে কি সাহিত্যকর্ম। আমি যদি রাইটিং না লিখে ওয়ার্কস লিখি, তাহলে এটা আরো ভালো হয়। বুঝলেন ভাই? এগুলো যা দেখতেছেন না, এগুলো একটাও কঠিন না। শুধু আমরা কঠিন করে দেখে চিন্তা করি, এগুলো সব সহজ, সব সহজ। একটা ক্লাসে আমি তো সবগুলো দেখাইতে পারি না। বিষয়টা হলো যে আমি শুধু আপনাদেরকে মানে বোঝানোর চেষ্টা করতেছি, মানসিকভাবে সাহস দেওয়ার চেষ্টা করতেছি যে ভাই তুমি যদি 2 মাস সময়ও পাও, তোমার পক্ষে 46 রিটেনের প্রিপারেশন নেওয়া সম্ভব। এই যে পরের বাক্যটা, তার অসংখ্য গান ও কবিতায় ফুটে উঠেছে বর্ষার বিচিত্র রূপ। এই যে কনজাংশন, এখানে থামেন। টাইমে আপনি খোঁজেন ভার্ব কোনটা? ভার্ব হলো ফুটে উঠছে। ওকে, কে ফুটছে? ফুটে উঠছে বর্ষার বিচিত্র রূপ ফুটে উঠছে। তার মানে কি? ভেরিয়াস রূপ, ভেরিয়াস কালার্স অফ রেনি সিজন, বর্ষার বিচিত্র রূপ। এবার ভার্ব কি? ফুটে উঠেছে। তার মানে ডেপিক্টস, ফুটে উঠছে কোথায়? তার অসংখ্য গান ও কবিতায়। তার মানে ইন হিজ, অসংখ্য মানে কাউন্টলেস সংস, গান এন্ড পোয়েমস, কবিতায়। এবার যে রূপের সঙ্গে মানে কি? যেখানে, হয়ার, যেখানে যুক্ত হয়েছে, এটা ভার্ব। কি যুক্ত হয়েছে? ব্যক্তি মানুষের ভাবনা, অপেক্ষা, প্রেম, বিরহ, আরো কত কি। তার মানে কি? ইন্ডিভিজুয়ালস থটস, অ্যান্টিসিপেশন, লাভ, সেপারেশন এন্ড সো অন হ্যাভ বিন কানেক্টেড। হয়ে গেল। বিষয়টা হলো তা না, একজন ভালো মেন্টর থাকতে হবে আর আপনাদেরকে টাইটের উপর রাখতে হবে। টাইট বুঝেন তো? মানে চাপে রাখতে হবে সম্ভব। তো আমার কোর্সে যারা যুক্ত হবেন, আগেই বলে নেই আমি প্রচুর চাপে রাখি। যদি এই চাপ কারো কাছে বিরক্তিকর মনে হয়, তাহলে ভাই দরকার নেই। কেমন চাপ একটু শোনেন। ধরেন আমি 3টা বাক্য অনুবাদ করাইলাম, 3টা তো করাবো না, আর বেশি করাবো। করানোর পর আমি আপনাদেরকে বলবো যে ভাইয়া এখন তোমার কাজ হলো, আমি আরো, ধরেন আমি যদি 3টা বাক্য অনুবাদ করাই, আপনারে দিয়ে আমি 6টা করাই নিব হোমওয়ার্ক, যে এখন তোমার কাজ হলো এই 6টা হোমওয়ার্ক করা। তোমার কাজ এই 6টা হোমওয়ার্ক তুমি করবা। তার আগে আমি এমন কিছু ওয়ার্ড ফ্রেজ দিয়ে দিব, ওগুলো পড়লে তার ওয়ার্ড নিয়ে সমস্যা হবে না। মানে আমি যে ওয়ার্ড ফ্রেজ গুলো দিব সেগুলো ব্যবহার করে আমি হোমওয়ার্কটা দিব। ও পারবে না কেন? না পারুক, সমস্যা নেই, ওইটা ওর হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কটা করার পর সে কি করবে? হোমওয়ার্কটা করার পর হচ্ছে সে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সে হচ্ছে জমা দিবে। আর আমার কাজ কি? আমার কাজ হলো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা হোমওয়ার্কটা জমা দিল তাদের এই হোমওয়ার্ক গুলো একটু কারেকশন করে দেয়া। সত্যি বলতে ভাই, আগের কথা আগেই বলি, অফলাইনে আপনি আমাকে একটা খাতা দিলে আমি ওই খাতা গোল দাগ দিয়ে দিয়ে আপনাকে বুঝাইতে পারবো যে কোথায় কোথায় ভুল। অনলাইনে এটা পসিবল হয় না।
যার কারণে আমি করি কি, আপনাদের হোমওয়ার্কটা আমি দেখে জানিয়ে দেই যে আপনার কোন জায়গাটা পরিবর্তন করা উচিত এবং তার পরিবর্তে কি লেখা উচিত আর কোথায় ইমপ্রুভমেন্ট করা উচিত, মানে মোটা জায়গাটা পরামর্শ দেই, ফিডব্যাক দিই, এটা অনেক কিছু। তো এভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেবা প্রদান হবে কয়দিন, যে কয়দিন 46 রিটেন পরীক্ষা শেষ না হয় চলবে সেবা। কখন? 24 ঘন্টা চলবে। মানে আমি নর্মালি রাত 2টা পর্যন্ত জেগে থাকি, তারপরে ঘুমাই, মানে আমার চোখে যখনই হোমওয়ার্ক আসবে সলভ চলবে। আমার মনে হয় এই কোর্সে এটা একটা বড় বৈশিষ্ট্য হতে পারে যেটা আপনাকে আকৃষ্ট করবে। হ্যাঁ, এবং এটা দরকারি খুব। আপনি প্রচুর শিখছেন নিয়ম, বাট আপনি প্র্যাকটিস করেন নাই। না হয় মানলাম আপনি প্র্যাকটিস করছেন, আপনার প্র্যাকটিসটা কারেক্ট নাকি ইনকারেক্ট আপনি জানেন না, লাভ কি? কোনো লাভ নেই, কোনো লাভ নাই। আপনি যখন হোমওয়ার্কটা সাবমিট করবেন, আমি যখন অ্যাপ্রিসিয়েট করব যে না চমৎকার হয়েছে ভাই, আমার থেকেও ভালো হয়েছে, আপনি সাহস পাবেন না, তাহলে তো আমাকে দিয়ে হবে। যদি আপনাকে জানাই যে ভাই এখানে ভুল আছে, ভাই তোমাকে টেন্সটা দেখতে হবে, আপনি পরীক্ষা হলে যাওয়ার আগে সংশোধন করে যাবেন নিজেকে, এটা খুব দরকার। সো এই হোয়াটসঅ্যাপ সার্ভিসটা থাকবে আমাদের এই কোর্সে। আচ্ছা, এখন আপনাদেরকে আরো জিনিস আমি জানাবো, সেটা হলো আমাদের কোর্স প্ল্যানটা কেমন হবে। এরকম করে তো আপনাদেরকে আমি এসে বানাই দিব, পিডিএফ করে দিয়ে দিব, অর্থ সহ দিয়ে দিব, এগুলো তো আছেই। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনারা যদি আমাদের কাছে কোর্স নাও করেন, আপনারা নিজেরা বাসায় কি কি পড়বেন সেই প্ল্যানটা আপনাদেরকে জানতে হবে। চলেন আমরা একটু জেনে আসি। তাহলে আমাদের কোর্স প্ল্যানটা হবে এরকম, কিংবা আপনাদের বাসায় পড়ার প্ল্যানটা হবে এরকম। আমরা 35টা ক্লাস রাখছি। আমরা জানি, আমি জানি আরো বেশি ক্লাস দরকার, কিন্তু আমি এটাও জানি এতগুলো ক্লাস দেওয়ার সময় নেই। পাশাপাশি এটা সত্য, এত ক্লাস লাগে না, 35 ক্লাসে প্রিপারেশন নেওয়া সম্ভব। এখন যদি কেউ বলে যে ভাই আমি তো সাবজেক্ট চিনি না ভাই, আমি অবজেক্ট চিনি না ভাই, তার জন্য কঠিন হবে। বাট তাদের কথা মাথায় রেখে আমি কিছু ব্যবস্থা রাখছি। কিরকম? 35টা ক্লাস ছাড়াও আমি 2 ঘন্টার ক্লাস দিব, 2টা ক্লাস দিব। ওখানে কি, এটা একটা রেকর্ডেড ক্লাস থাকবে, 2টা ক্লাস জাস্ট, ওগুলো বোনাস। তার জন্য যে খুব দুর্বল, ওখানে কি বোঝানো আছে? ওখানে বোঝানো আছে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, রিজন, ওই যে ক্রিয়ার সাথে তে থাকলে টু প্লাস ভার্ব, মানে এইসব খুচরা বিষয়, এগুলোর উপর আমার প্রি রেকর্ডেড 2টা ক্লাস আছে। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। যদি কারো মনে হয় আমি দুর্বল, সে দেখে নিবে, ওগুলো এক্সট্রা। এখন এই 35টা ক্লাসে, আমার এই 35টা ক্লাসে আমরা কি রাখবো ভাইয়া? দেখেন, একটা ক্লাস হবে সিলেবাস বেসড ডিসকাশন। ভাবতে পারেন আজকে তো সেটা হয়ে গেল, না হয় নাই। আজকে তো আমি বুঝাইছি সিলেবাসের উপর ক্লাস করা যায় ভাই, বিশ্বাস করেন। সিলেবাসের উপর 2 ঘন্টা ক্লাস করেই 20-30 নাম্বার ওই দিনে অর্জন করা সম্ভব। আমি জানি আপনারা দিশা পাচ্ছেন না, কেমনে সম্ভব ভাই? সিলেবাসে কি আছে এটা তো আমিও জানি, আপনি জানেন, আর আমি জানাবো, পার্থক্য আছে। এখান থেকেই 20 মার্ক অর্জন করা সম্ভব, আমি দেখাবো ইনশাল্লাহ। এর উপর একটা ক্লাস হবে। ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশের উপর 60টা ক্লাস হবে। 2টা ক্লাসে আমরা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার বুঝবো, আর 5টা ক্লাসে আমরা অনুবাদ অনুশীলন করব। 5টা ক্লাসে 2টা ক্লাস হবে মোটামুটি অ্যাডভান্স লেভেলের, আর বাকি 3টা ক্লাস হবে সুপার অ্যাডভান্স লেভেলের, যে লেভেল নিয়ে পিএসসিও কখনো ভাবে না এত কঠিন অনুবাদ আমি দিব, সেটা আমরা শিখব। পিএসসি দৌড় যতদূর হোক তার থেকে আমরা 1 কিলোমিটার আগায় থাকবো ইনশাল্লাহ। এই কথা শুনে আপনার বিশ্বাস নাই হতে পারে, ধুর পিএসসি সে আগায় থাকবে, ভাই সম্ভব ভাই। পিএসসি যা চিন্তা করে তার থেকে আপনি বেশি চিন্তা করতে পারবেন, সেই ক্ষমতা আপনারই আছে। কারণ পিএসসির যারা প্রশ্ন তৈরি করে, যারা খাতা মূল্যায়ন করে, তাদের চাকরি কিন্তু প্রশ্ন তৈরি করা না। তারা কোথাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, এই কাজের মধ্যে দিয়ে তারা প্রশ্ন বানায়। আর আপনি কি 24 ঘন্টা এগুলো নিয়ে আসেন? তো পিএসসি এর চেয়ে 10 কিলোমিটার এগিয়ে থাকা পসিবল ভাই, মানুষ আগায় না তাই হয় না। বাট আমি দেখাবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আর আপনারা থাকেন। আমরা 60টা ক্লাস করবো বাংলা থেকে ইংলিশের উপর, ইংলিশ থেকে বাংলা অনুবাদের উপর বেসিক্যালি আমরা ক্লাস করব 5টা। 2টা ক্লাসে আমি শেখাবো, 3টা ক্লাসে প্র্যাকটিস করাবো, লাইভ প্র্যাকটিস। ক্লাসের মধ্যে নাম ধরে বলবো, এই আপনি বলেন এটা কি করা যায়, আপনি বলেন এটা কি করা যায়, মতামত নিব।
রিডিং কম্প্রিহেনশন, দ্যাট মিনস থিমেটিক কোশ্চেন সলভ, আর কিভাবে 3 বাক্যে সামারি লেখা যায়। 1 বাক্যে ইন্ট্রোডাকশন, 1 বাক্যে টপিকস ব্যাকগ্রাউন্ড, 1 বাক্যে কনক্লুশন। কি বলে সামারির আবার ইন্ট্রোডাকশন আছে ভাই, দেখাবো। তাহলে এই সামারি আর থিমেটিক কোশ্চেনের উপর আমরা 5টা সলভ ক্লাস করবো ইনশাল্লাহ। আমার বিশ্বাস 5টা প্যাসেজ যদি আমরা সলভ করতে পারি আপনারা ভালো করবেন। কারণ আমি আপনাদেরকে ওই there are two friends in a village, গ্রামে 2 জন বন্ধু আছে, they love each other, তারা একে অপরকে ভালোবাসে, এরকম সস্তা কম্প্রিহেনশন অনুবাদ প্র্যাকটিস করাবো না। আমি যেসব কম্প্রিহেনশন নিব এগুলো আমেরিকার বড় বড় জার্নালে যেসব নিউজ প্রকাশ হয় আর্টিকেল, সেটাকে আমি প্যাসেজ বানাই প্র্যাকটিস করাই এবং আপনাদেরকেও করাবো। তো আপনার লেভেল বাড়বে না কেন? আজাইরা টপিক থাকবে না। ফিচার রাইটিং বা লেটার টু এডিটর উপর ক্লাস হবে 2টা এবং সম্ভব একটা ক্লাসে আমরা শিখবো আর এক ক্লাসে প্র্যাকটিস করব। বেসিক গ্রামার যেটা বললাম 30 মার্কস থাকে, এর উপর আমি 5টা ক্লাস দিব। 3টা ক্লাসে পড়াবো আর 2 ক্লাসে অনুশীলন করাবো। অনুশীলন লাগবে। উইদাউট অনুশীলন যা শিখবেন সব ভ্যালুলেস লাগবে আপনার। আর এসে রাইটিং এর উপর ভাই আমি ক্লাস দিব আপনাকে 6টা। এতগুলো ক্লাস মনে হয় কেউ দেয় না, কোনো কোচিং তো দিবেই না। আমি আমার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচে আরো বেশি ক্লাস দেই, সেখানে আমার ফোকাস রাইটিং এর ক্লাসই আছে 11টা। যাক আপনাদের সময় যেহেতু কম, আপনাদের আমি 6টা এসের ক্লাস দেবো। এই ক্লাসে আমি কি করাবো অনেকে বোঝে না যে এসের আবার ক্লাস কি। ভাই পড়াইতে জানলে এসের অনেক কিছু পড়ানোর আছে, আর না পড়াতে জানলে কিছুই নাই। শীট দিয়ে বলবো ভাই পড়ে নাও, আমি এটা করতে পারি না। আমি 6টা ক্লাসে আপনাদেরকে 12টা এসে পড়াবো এবং আমার টার্গেট 12 এসেতে কমন পাওয়া। প্লাস ওই 12টা এসের প্রেজেন্টেশন কেমন হবে, হাউ টু প্রেজেন্ট দ্য ইনফরমেশন, হাউ টু প্রেজেন্ট দ্য ডেটা, এইটা আমি শেখাবো। 6টা ক্লাস। এই 6টা এসের মধ্যে আমাদের দেশীয় ইস্যু থাকবে, ডোমেস্টিক ইস্যু থাকবে, ইন্টারন্যাশনাল ইস্যু থাকবে, পরিবেশগত ইস্যু থাকবে, কারেন্ট ইস্যুও থাকবে। কমন না পড়ার বিকল্প কিছু নেই, কমন পড়বে ইনশাল্লাহ। এবার শেষে গিয়ে আমরা সলভ ক্লাস করব 3টা। সেখানে আমরা কি করব জানেন? আমার যখন সবগুলো ক্লাস শেষ হবে তখন আমি আপনাদের পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিব 3টা। কয়টা? 3টা মডেল টেস্ট নিব 200 নম্বরের। এবং এই পূর্ণাঙ্গ মডেল টেস্টের প্রশ্নটা আমি দিব খাতা আপনারা নিজেরাই খাতায় পরীক্ষা দিবেন। আপনাদের একটা সময় দিব, ওই সময়ের মধ্যে আপনারা পরীক্ষা দিয়ে 2টা উপায়ে খাতাটা মূল্যায়ন করে নিতে পারবেন। একটা উপায় হলো যারা একটু জীবনে পেইন নিতে চান কিন্তু ভালো কিছু করতে চান, তারা খাতাটা আমাকে কুরিয়ার সার্ভিস করে দিবে আমার ঠিকানায়। আমি জাস্ট একদিনের মধ্যে খাতাটা মূল্যায়ন করে আবার তাকে কুরিয়ারে ব্যাক করে দিব। এগুলো আমাদের জন্য পেইনফুল হবে, বাট আমি নিব, কারণ আমি রিটেন কোর্স থেকে লাভ করি না, কখনোই করতে চাই না। আমার রিটেন কোর্স হচ্ছে আমার শুধু কিছু ক্যাডার স্টুডেন্ট থাকবে, আমার নিজের মানসিক শান্তি আসবে, এই জন্য, আর কিছু না। রিটেন কোর্সে লাভ হয় না ভাই, কারণ এত ক্লাস দিয়ে আসলে পোষায় না। তবুও দেই ওই যে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য। তাহলে পরীক্ষাটা দিয়ে আপনার খাতা কুরিয়ার করবেন, আমি মূল্যায়ন করে কোথায় ভুল কারেকশন দিয়ে আপনাকে ফিডব্যাক দিয়ে জানিয়ে দেব। খাতা পাঠিয়ে দেবো, আপনি খাতা দেখতে পারবেন। এরকম আমি আপনাদের মডেল টেস্ট নিব মূলত 2টা। আর যারা কুরিয়ার করতে চান না তারা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। তাহলে মডেল টেস্ট হবে কয়টা? 2টা মডেল টেস্টের উপর 2টা সলভ ক্লাস আমি নিব। আর শেষের একটা ক্লাস, ওইটা আসলে আপনারা পরীক্ষার্থী না, ওই দিন হবেন আপনারা পরীক্ষক আর আমি হব পরীক্ষার্থী। মানে আমি 200 মার্কসের কোশ্চেন কিভাবে আনসার করতে হয় 4 ঘন্টা সময় নিয়ে আমি বোর্ডে লিখব উত্তর পরীক্ষার্থী হিসেবে, আর আপনারা অনুধাবন করবেন একজন পরীক্ষার্থীর কিভাবে উত্তর করা উচিত। আমার কাছে মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। কেউ যদি আমাকে দেখাইতো কিভাবে সে পরীক্ষাটা দিচ্ছে, আমি এটা লাইভ দেখাবো। আমি জানি ওই 4 ঘন্টার ক্লাসে অনেক থাকবে না, 2 ঘন্টায় বের হবে, এগুলো বিষয় না, বাট আমি আমার দায়িত্ব জায়গা থেকে করব। এই হচ্ছে ভাই আমার কোর্স প্ল্যান। আর কত নাম্বার লেকচারে কোন টপিকগুলো থাকবে এগুলো সব দেয়া আছে, এগুলো ভর্তি হলে আপনাদেরকে দিয়ে দিবে কোর্স কোঅর্ডিনেটর, এই অনুযায়ী ক্লাসগুলো চলতে থাকবে। এটা আপনাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, মানে এই টপিকগুলো আর কি থাকবে। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে, যদি আপনার মনে হয় যে না আমি সবকিছু বুঝে গেছি,
আমার মনে হয়েছে এরকম একটা কোর্স আমার দরকার। আমি ভাই এত গুছায় কথা বলতে পারি না, এত মোটিভেশনাল স্পিকারও না আমি। অনেকেই বিসিএস কোচিং গুলোতে আমি দেখি, আমি কনফিডেন্সে ক্লাস নেই, বিশেষ করে মালিবাগ ব্রাঞ্চে আর চট্টগ্রামে। তো সেখানে অনেকে মোটিভেশন দেয় দেখি, আমি এগুলো পারি না। আর আমি মনে করি প্রয়োজনও নাই। আমার কাছে মনে হয় যার দেয়ালে পিঠ থেকে যাবে, যার জীবনে একটা লক্ষ্য আছে, তার মোটিভেশন দেওয়ার দরকার নেই, ওর নিজেই একটা মোটিভেশন। যার মনে হয় আমার ফ্যামিলির জন্য কিছু করা দরকার, যার মনে হয় যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে 16 গ্রেড 18 গ্রেড জব দিয়ে জীবনে কিছু হবে না, নবম দশম গ্রেডের একটা কিছু করা দরকার, তাকে মোটিভেশন দেওয়ার কিছু নেই। ওর মোটিভেশন ও নিজেই অর্জন করে ফেলে, ঠিক আছে, ও নিজেই অর্জন করে ফেলেছে। এই জন্য আমি আমার ক্লাসে কখনো আজাইরা মোটিভেশন দেই না, আমি আর উল্টা ডিমোটিভেট করি। আমি আমার ঘরে যে আমার ছেলে আছে না, ওরেও ডিমোটিভেট করি। আমারে বলে বাবা এই সাবজেক্টটা কেমন, আমি প্রচুর কঠিন, মারাত্মক কঠিন, কিন্তু ও হতাশ হতে পারে, বাট হতাশ হলেও ও জেনে যাবে জীবন থেকে যে না এটা কঠিন, আমাকে সেভাবে আগাতে হবে। ওরা আমি বললাম বাবা এটা খুবই সহজ, ও এটা ভাবে আগাচ্ছে আলসেমি করে, ধরা খাবে তো সামনে গিয়ে। কঠিনকে কঠিন হিসেবেই জানতে হবে, কোনো 2 নম্বরই করা যাবে না। এখন আসেন আমাদের ভর্তির যদি পদ্ধতিটা বলি, অনেকে ভর্তি পদ্ধতি বলতেছেন। সত্যি বলতে ভাই আপনারা যা মনে করেন আপনাদের ইচ্ছা, আমি মনে করি ক্লাসের সংখ্যা 35টা হইতে পারে। অনেকে ফেসবুক জগতে দেখবেন অনেকে 200 ক্লাস দিয়ে দিবে, 70 ক্লাস দিবে, 80 ক্লাস দিবে, দিয়ে কোর্স ফি ধরবে 150 টাকা, মাত্র 150 টাকা রিটেন প্রিপারেশন। আবার কেউ কেউ 70 টাকারও বিজ্ঞাপন দিছে। ভাই তারা অনেক উদার, জানি না তারা কিভাবে পারে, বাট আমি পারি না। আমি যে পরিশ্রম করি, যে এফোর্টটা আমি দেই, সেই এফোর্ট অনুযায়ী কখনোই স্টুডেন্টরা আমাকে পেমেন্ট করে শোধ করতে পারবে না, এটা আমি নিশ্চিত। তবুও এই কোর্সের জন্য আমি একটা ফি ধরছি ন্যূনতম 3060 টাকা। আমি জানি এটা অনেকের কাছে বেশি, আবার আমি এটাও জানি এরকম অনেক স্টুডেন্ট আছে যারা আমার কোর্স করার পরে বলবে যে না এই ভদ্রলোক 6000 টাকা ডিজার্ভ করে। এমন অনেক স্টুডেন্ট আছে, তারা বলে 3060 টাকা, কিন্তু আমি একটা সুযোগ রাখছি, সেটা হলো 50% ডিসকাউন্ট দিব তাদের জন্য, শুধু 46 রিটেন পরীক্ষার্থীদের জন্য। 50% যদি আমি ডিসকাউন্ট দেই তাহলে আমার কোর্সের ফি আসবে কত ভাই? 1530 টাকা আসবে। কোন ধরনের এখানে দরদাম করা চলবে না, আমি নিজেই দরদাম করে দিয়ে দিছি। 1530 টাকা। আমি জানি স্টুডেন্ট লাইফে অনেকেরই আর্থিক অবস্থা খারাপ, ভাই আমারও খারাপ ছিল, আমি জানি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, আপনারা হয়তো যারা জগন্নাথের আশেপাশে গেছেন তারা দেখবেন যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে থাকতাম ইসলামপুরে, ইসলামপুর থেকে সূত্রাপুর আমি পায়ে হেঁটে যেতাম একটা টিউশন করাতে, সপ্তাহে 6 দিনই পড়াতে হতো, 700 টাকা পাইতাম। স্টুডেন্ট লাইফে অভাব নাই এরকম মানুষ পাওয়াই যাবে না, সবারই অভাব থাকবে, বাট এর মধ্য দিয়ে তো আপনাকে শিখতে হবে, কারণ আপনি জব পাওয়ার পর তো শিখবেন না, যা শেখার এখনই শিখতে হবে। সো 1530 টাকা কোর্স ফি হবে। যারা ভর্তি হতে চান তাদেরকে আমরা আসলে ফোন দিব না, তারা কষ্ট করে এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করবেন। হ্যাঁ, 01605299524। এটা কি বিকাশ নাম্বার? আচ্ছা আচ্ছা, আপনারা একটু কষ্ট করে, আমরা আমাদের সিকিউরিটির কারণে আমরা বিকাশ নাম্বারটা এভাবে দেই না, আপনারা একটু নক করবেন, আমরা বিকাশ নাম্বার দিব, ভর্তি হবেন, ফেসবুক সিক্রেট গ্রুপে যোগ করে দিব, ক্লাস করবেন। আর ক্লাস শুরু হবে 3 তারিখ থেকে ভাই, 3 ডিসেম্বর থেকে ক্লাস হবে। এর আগে আপনি ভর্তি হলে আপনার লস নাই। কেন লস নাই? ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা কালকে থেকে ক্লাস দেওয়া শুরু করব, অন্য ব্যাচের সাথে কিছু ক্লাস দিব আমরা, যেন আপনার সময়টা কাজে লাগে, এবং কিছু রেকর্ড ক্লাসও দিব। আমাদের 35টা ক্লাস ইনশাল্লাহ 35টাই জুমে হবে, কিছু এক্সট্রা ক্লাস আপনাদেরকে রেকর্ড দিতে পারি। আর একজন প্রশ্ন করছে পেইড ক্লাসগুলো আরো ফাস্ট ও ফোকাস থাকলে আমাদের জন্য সুবিধা হবে, যেহেতু আমাদের সময় কম। টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ফাস্ট না করে তো উপায় নেই। 35 ক্লাসে 200 মার্কস শেষ করতে হবে, এটা ফাস্ট ছাড়া তো হবেই না। আজকে বুঝেন না, ফ্রি ক্লাস আপনাদেরকে বুঝাইতে হয়, তাই বুঝাচ্ছি আরামা এসে, সময় কই। 2 ঘন্টা ক্লাস টপিক নিয়ে আলোচনা করলে এমনি চলে যাবে। টেনশন নিয়েন না, আপনি যা বলছেন সে ব্যাপারে আপনার থেকেও আমি আরো বেশি সিরিয়াস, তবে আমি এতটাও ফাস্ট করব না যে কেউ ধরতেই পারতেছে না। আচ্ছা, এবার
ক্লাস হবে সপ্তাহে 3 দিন হবে, হ্যাঁ 3 ডেজ, 3 দিন হবে। আর ক্লাসগুলো আমরা নিব শুক্রবার, ফ্রাইডে, স্যাটারডে আর হচ্ছে ওয়েডনেসডে। এই 3 দিন আমরা ক্লাস নিব রাত 10টায় করে। আর আরেকটা বিষয় বলে রাখি, আমরা একই সাথে 3 তারিখে একটা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সও শুরু করতে যাচ্ছি। পার্থক্যটা কি? পার্থক্য হলো ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে ক্লাস থাকবে 60টা, যেখানে বিসিএস কেন্দ্রিক ক্লাস থাকবে 35টা আর ব্যাংক কেন্দ্রিক ক্লাস থাকবে 25টা। ব্যাংক এবং অন্যান্য পরীক্ষা কেন্দ্রিক, পেট্রো বাংলা, মোট হবে 60টা ক্লাস। তো কেউ যদি মনে করেন আমি ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচে যুক্ত হব, হইতে পারেন। প্রথমে বিসিএস এর সাথে আপনি 35টা ক্লাস করবেন, তারপর আপনার আলাদা ব্যাচে আবার 25টা ক্লাস হবে, সেখানে ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিং গুলো থাকবে। আপনাদের মধ্যে অনেকে চিন্তা করতে পারেন যে বিসিএস আমার শুধু লক্ষ্য না, ব্যাংকও আমার লক্ষ্য। তারা কিন্তু জাস্ট এই কোর্স ফিটার সাথে 1500 টাকার সাথে আর 500টা টাকা যদি যোগ করতে পারেন, তাহলে কিন্তু আপনি 2040 টাকায় প্রথমে 46 বিসিএস রিটেনের জন্য প্রিপারেশন নেবেন, তারপর আরো 25টা ক্লাস বাড়তি নিয়ে আপনি ব্যাংক, পেট্রো বাংলার জন্য নিজেকে রেডি করতে পারবেন। নাও ডিসিশন ইজ ইয়ার্স। ও না বুঝলে এখন কি করবো আমি আর। আচ্ছা, মানে আমার ক্লাস শুরু হবে 3 তারিখে, 3 ডিসেম্বর ক্লাস শুরু হবে। আপনাদের মধ্যে যদি আজকে কেউ ভর্তি হন, ভর্তি হয়ে যদি মনে করেন যে ভাই আমি বসে থাকতে চাই না, আমাকে কিছু ক্লাস করতে দেন, তখন আমার আরো অনেক ব্যাচ আছে, আপনাকে জুম লিংক দিব, আপনি সেই ক্লাসগুলো ফ্রি করতে পারবেন। অন্য ব্যাচের গ্রুপে আপনাকে যোগ করাবো না, জাস্ট ক্লাসগুলো ফ্রি করতে পারবেন। আর 3 তারিখ থেকে আপনাদের মূল ক্লাস। যে তালগোল পাকায় ফেলছেন সে কি একটু বুঝতে পারছেন ভাই? আপনি একটু নিশ্চিত করেন ভাই, আমি আপনাকে নিয়ে টেনশনে পড়ছি, আপনি কি এবার বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আর আপনি যদি বলেন যে ভাই না ভাই মাপ চাই, আমার দরকার নেই, আমি 3 তারিখ থেকে শুরু করব, ঠিক আছে, আপনি 3 তারিখ থেকে শুরু করতে পারবেন। আসলে আমরা চাই আপনাদের সময় কাজে লাগুক, তাই আজকে ভর্তি হয়ে কালকে ক্লাস শুরু করতে পারবেন। ওকে, কোনো সমস্যা নাই ভাই, রেকর্ড থাকবে, ক্লাসগুলো রেকর্ড থাকবে। আর আমি অন্যদের মতো এরকম মানে ন্যারো মাইন্ডেড চিন্তা ভাবনা করি না ভাই। অনেকেই রিটেন কোর্স করায় দেখবেন রেকর্ড দেয় না, রেকর্ড দিলে নাকি অন্যরা তাদের পদ্ধতি শিখে যাবে। আমি আরো চাই যে আমার পদ্ধতি দেশবাসী শিখুক, শিখে মানুষকে পড়াক। আমার প্রতিটা ক্লাস রেকর্ড থাকবে এবং সেগুলো সিক্রেট গ্রুপে আপলোড করে দিব, এবং সেগুলো থাকবে লাইফ টাইম। যদি মার্ক জুকারবার্গ আমার ফেসবুক আইডি ধ্বংস কখনো না করে, ধ্বংস করলেও বিকল্প আছে আমাদের, এগুলো লাইফ টাইম থাকবে। মানে আপনি 46 রিটেন পরীক্ষা শেষ করার পরও যদি আপনার কখনো 47 পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয়, আপনি আইসা এখানে ক্লাসগুলো দেখতে পারবেন। কাউকে আমরা গ্রুপ থেকে কখনো সরাই না, এরকম চিন্তা আমাদের নাই। ভর্তি হয়েছে একবার, আমি তো আগেই বলছি যে আমার কোর্স টাকা দিয়ে কিনে নেওয়ার মতো ক্ষমতা দেশের কারোরই নেই। আমার কেন, কোন শিক্ষকের কোন একটা লিসনকে কিনে নেওয়ার মতো অর্থ পৃথিবীতে কারো নাই। জাস্ট আমি একটু নিজের আমার চলার জন্য একটা সম্মানই নেই, তো আমি এত ঝামেলা করবো কেন? কোর্স করবে, ক্লাস থাকবে, ও আজীবন ক্লাস দেখবে। যদি কেউ মনে করে যে আমার ছেলে মেয়ে বড় হয়ে দেখবে, দেখতে পারে, আমরা সরাবো না, সমস্যা নেই ভাই, আপনার এগুলো নিয়ে সমস্যা হবে না। তবে হ্যাঁ, ক্লাসটা শেষ হবে, আমাদের ক্লাসটা শুরু হবে 10টায়, আগেই বলি শুরু হবে 10টায়, শেষ হবে ধরেন 12টায়, মাঝে মাঝে লেট হবে টপিক বড় হলে। আর ক্লাসটা শেষ করার পর রেকর্ডটা গ্রুপে আপলোড করতে আমাদের মোটামুটি 1 ঘন্টা লাগে, কারণ ওটা একটু প্রসেস হয়, তো এই 1 ঘন্টা সময় দিতে হবে। আচ্ছা, পিডিএফও পাবেন। তার আজকে ভর্তি হয়েছি, ক্লাস ভালো লাগছে, ব্যস্ততার জন্য হয়তো রেকর্ড ক্লাস করতে হবে, ফ্রাইডে স্যাটারডে প্রেজেন্ট থাকার ট্রাই করবো, সমস্যা নেই ভাই, চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আমি ভাই আপনাদেরকে আর কোনো মোটিভেশন দিতে চাই না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে। আপনাদের এসে রেডি করার কোনো পেন নেওয়ার দরকার নেই, হ্যাঁ, এসে সব আমার রেডি করা আছে একেবারে। COP29, সোশ্যাল বিজনেস 30 বলেন, ক্লাইমেট নিয়ে যদি ইস্যু, আমি সব রেডি করে ফেলছি।
এগুলো আপনাদেরকে আমরা সবাই আগে দিয়ে দেবো। আমি কিছুটা আপনাদের জন্য কাজ করব কিরকম, যেমন আপনারা ভর্তি হওয়ার পর আমি কোর্স প্ল্যান মেনটেন করব তো অবশ্যই, কিন্তু আমি 2-3টা ক্লাস নেওয়ার পর আপনাদেরকে এস এর ক্লাস নেওয়া শুরু করবো একটু, কারণ এসে গুলো পরীক্ষার আগে আগে দিলে পড়তে পারবেন না। জাস্ট অনুবাদের কয়েকটা ক্লাস নেওয়ার পর আমি এস এর একটা ক্লাস নিব, নিয়ে আপনাদেরকে এসে গুলো বুঝাই দিলে আপনারা এখন থেকে পড়তে পারবেন। যা করাবো সব আপনাদের ভালোর জন্য করাবো। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের মধ্যে কেউ যদি চান যে 47তম বিসিএস প্রিলিমিনারি কেন্দ্রিক কেউ প্রস্তুতি নিবে এখন থেকে, কারণ 47-এর সার্কুলারও কিন্তু দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের 47-এর নতুন ব্যাচেও যুক্ত হতে পারেন। আমাদের 47-এর নতুন ব্যাচে প্রিলিমিনারি ব্যাচে ক্লাস থাকবে আমাদের মোট 70টা ক্লাস থাকবে। এখানে ইংলিশ গ্রামারের ক্লাস থাকবে 40টা, আর ভোকাবুলারি ক্লাস থাকবে 20টা, লিটারেচারের ক্লাস থাকবে 10টা। ভোকাবের ক্লাস 20টা, এটা শুনে অনেকে ভয় পায়, অনেকে খুশি হয়, কিন্তু আগের দিন বাগে খাইছে ভাই। এখন ভোকাবের প্রয়োজন আছে, আপনি বুঝতেই পারবেন না আপনি 20টা ক্লাসে সিনোনিমস, অ্যান্টোনিমস, ফ্রেজ, ইডিয়মস, কার্ড স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যানালজি কেমনে সলভ করে ফেলছেন। আর ওই যে মনে থাকে না একটা কথা, যে মনে থাকে না স্যার, মনে থাকবে কেমনে? ঠাডা বড়া মুখস্থ করলে কি মনে থাকে? থাকবে না। আমরা ঠাডা বড়া মুখস্থ করি না, আমরা কোনো জাদু মন্ত্রও শিখাই না। আমি শুধু এমন কিছু মেথড শেখাই যে মেথডগুলো বিজ্ঞান সমর্থন করে, সাইকোলজি বলে যে এই মেথডে মানুষ পড়লে কিছু মনে থাকে, আমি সেই মেথডে পড়াই। তো 47 প্রিলি ব্যাচের জন্য আমরা কোর্স ফি নিচ্ছি 2040 টাকা এখন ফিক্সড, কারণ আমাদের কোর্স ফি হলো 2500 টাকা, আমরা এখন 500 টাকা ডিসকাউন্টে 2040 টাকায় নিচ্ছি 70টা ক্লাস। আশা করি গ্রামার, লিটারেচার, ভোকাবে প্রো হয়ে যাবেন। এর একটা বড় বৈশিষ্ট্য হলো, ধরেন আমরা প্রিলিমিনারি ক্লাসে আজকে ভয়েস চেঞ্জিং এর উপর ক্লাস করলাম তাহলে আগামী ক্লাসে আমরা ন্যারেশন পড়বো না, আজকে আমরা ভয়েসের উপর ডিসকাশন করব, পরের ক্লাসে আমরা ভয়েসের প্রশ্নগুলো অনুশীলন করব। তার মানে বেসিক্যালি গ্রামারের ক্লাস হবে 20টা, অনুশীলন ক্লাস হবে 20টা, মোট হবে 40টা ক্লাস। আমি প্রচুর অনুশীলনে বিশ্বাসী, কারণ আমার কাছে মনে হয় অনুশীলন না করলে লাভ হবে না। তাহলে যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনারা ভর্তি হয়ে যান, কারণ আমার ডিসকাউন্টটা আমি বন্ধ করে দিয়ে দিব। হ্যাঁ, ডিসকাউন্টটা আমি বন্ধ করে দিয়ে দিব, হয়তো বা আমি একদিন সময় দিব, এর মধ্যে ডিসকাউন্টে ভর্তি হয়ে যান। তারপর অনেকেই ভর্তি হবে 2000, তারা 3060 টাকা থেকে হয়তো 500 টাকার ডিসকাউন্টে 2500 টাকায় ভর্তি হতে পারবে, বাট আপনারা এখন 1500 টাকায় ভর্তি হতে পারবেন। আচ্ছা, এটা ভালো কথা বলছে ভাই, একজন বলছে ইংলিশ বই কিনতে হবে। আপনারা মনে কষ্ট নিয়েন না ভাই, আমি আসলে আমার বাজারের কোনো বই আমার পছন্দ হয় না। আপনাদের পছন্দ হবে আমি জানি, আমার হয় না, আমার কোনো বই ভাল লাগে না। কেন? আমি অহংকারী মানুষ না, আমার বইগুলো খুললে খারাপ লাগে অনেক। আমার কাছে মনে হয় যে আমার স্টুডেন্টের যা দরকার সেটা আমি পাই না, যার কারণে কম্প্রিহেনশন আমি মনের দুঃখে আমেরিকার জার্নাল থেকে বানাই, আমার খুব কষ্ট হয়। আমি ডেইলি স্টার থেকে বানাই নেই, আমার খুব কষ্ট হয়। এটা বুঝেন, এটা কম্প্রিহেনশন বানানো, বাট আমি কষ্ট করতে রাজি আছি, বাট আমি এই ভংসং জিনিস যে কোনো কিছু পড়তে রাজি না, পড়াইতেও রাজি না। সো নো নিড অফ এনি বুক। এসে বলেন, ট্রান্সলেশনের অনুশীলন বলেন, ওয়ার্ড মিনিং বলেন, সব আমি দিব ভাই পিডিএফ শিটে। আপনি বই কেন কিনবেন? বেটার হয় ওই বইয়ের টাকা দিয়ে, বইটার দাম হলো 600 টাকার মতো মনে হয়, গার্লফ্রেন্ডের সাথে নিয়ে বা বয়ফ্রেন্ডের সাথে নিয়ে 2 কাপ কফি খাবেন, মন ভালো থাকবে। আর যার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাই, সে বন্ধু বান্ধবী নিয়ে যাবেন। একজন বলছে আপনি যে টেকনিক শেখাইলেন এটা কোনো বইয়ে পাবেন? কোন বইয়ে পাবো? ওই বই এখনো বাজারে প্রকাশ করি নাই, ওটা আমার বই হবে ইনশাল্লাহ, কারণ মেথডটা শুধুই আমার, এবং এই বইটা প্রকাশ করতে আমার টাইম লাগবে ভাই। কি দুঃখের কথা বলবো, যখন প্রথম কনফিডেন্সে পড়ানো শুরু করি সেই 2011 সালে ডিসেম্বরে, ধরেন 12 সাল, তখন থেকে আমি একটা বই লিখতেছি, আমার বই লেখাই শেষ হয় না। শেষ হয় না তো তা না, হইতে শেষ অনেক আগেই, মানে প্রকাশ করবো সাহসই পাই না। আমার কাছে একটা বই অনেক গুরুত্বপূর্ণ কিছু মনে হয়। বই মানে কয়েকটা কাগজ না, অনেক ব্যাপার থাকে, প্রকাশ করার সাহসই পাই না। দেখ ফাইনালি সাহস করছি, বইটা প্রকাশ করে দিব ইনশাল্লাহ। সেটাকে একটা বই বলবে মানুষ, তবে একটু সময় লাগবে ভাইয়া। আর বাজারে কোনো বই লাগবে না,
বা ডিসকাউন্ট ফিটা 1 তারিখ থেকে চলবে, 1 তারিখ পর্যন্ত চলবে। হ্যাঁ, 1 তারিখ পর্যন্ত আপনারা 1530 টাকায় ভর্তি হতে পারবেন। আর 2 তারিখ এবং 3 তারিখে আপনারা 2040 টাকায় ভর্তি হতে পারবেন। আর 3 তারিখের পরে যারা ভর্তি হবে তারা 3060 টাকায় ভর্তি হবে, কোনো সমস্যা নেই। কারণ আমি যদি সবাইকে ডিসকাউন্ট দেই আমার আসলে কিছু থাকবে না, একটা কোর্স করায় কিছু থাকতে হয়। এই যে সারাদিন ধরেন এসিওয়ালা, এই যে কম্পিউটার অপারেটর, এই যে ক্যামেরা, খরচ, অনেক খরচ। এগুলো না বলি তো, আপনাদের সাথে ক্লাসরুমে দেখা হতে পারে এরকম সম্ভাবনাময় কারা আছেন একটু জানাবেন চ্যাট বক্সে। মানে কাদের সাথে দেখা হবে ক্লাসরুমে এরকম প্রত্যাশা করতে পারি আমি, একটু ইয়েস লিখবেন। আপনারা কারা কারা আছেন যাদের সাথে টুডে অর টুমোরো আমার 46 রিটেন কিংবা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কিংবা 47 প্রিলিতে ক্লাসরুমে কথা হবে, এরকম কারা আছেন তারা একটু জানান তো, একটু জানতে চাই জাস্ট। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবার মনে আশা কবুল করুক, ভালো লাগলো। তাহলে ভাই 1 তারিখের মধ্যে একটু ভর্তি হন। হ্যাঁ, কারণ আমার আসলে 1 তারিখের পরে ডিসকাউন্ট দিলে আমার জন্য কষ্ট হয়ে যাবে, কোর্সে কিছু থাকবে না, ঠিক আছে? আর আমাদের কোর্স কোঅর্ডিনেটর আবার মানে খুবই মানুষ, অন্যরকম মানুষ, সে সবসময় ডিসকাউন্ট দিবে না। আচ্ছা, আপনারা ভর্তি হয়ে যান, আগামীকাল একটা ক্লাস হবে। আপনারা ভর্তি না হলেও আগামীকাল আমি আপনাদেরকে একটা ক্লাস করার সুযোগ দিব, অনুবাদের ক্লাস। এই জন্য কি করতে হবে, শুধু এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে নক করলে কোর্স কোঅর্ডিনেটর আপনাকে জুম লিংক দিয়ে দিবে। ক্লাসটা 10টায় হবে, তো আপনারা একটু 9টার আগেই নক করবেন ভাইয়া। আমাদের কোর্সে ভর্তি হন না হন বিষয় না, আপনারা ক্লাস করতে আসলে আমার ভালো লাগে, কেন যেন আমার কাছে মনে হয় আমার কাছে প্রতিদিন নতুন নতুন অনেক মানুষ ক্লাস করতে আসুক, তাদের ইংলিশ ভীতি কমে যাক। ভর্তি টর্তি কোনো বিষয় না, এটা হলে হন না হলে নাই, যে কটা ফ্রি ক্লাস দিয়েই করে নেন। তাহলে আগামীকাল 9টার আগে আপনারা নক দিয়ে করবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। আপনাদের সাথে আগামীকাল আবার দেখা হবে। আর অনেকে ভর্তি হয়ে যাবেন, সবার জন্য শুভকামনা রইল। ভর্তি নিজেরা না হতে পারলে অন্যদের একটু জানাবেন, জানালে অনেকে উপকৃত হবে, অনেকে উপকৃত হবে। এই 70 টাকা 60 টাকার কোর্স আছে ভাই, এগুলো নিয়ে না বলি, এগুলো আপনারা ভালো বোঝেন। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ সবার মনের আশা পূরণ করুক। আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।